আরও এক মামলায় সিআইডির নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও দায়ের হলো এফআইআর। কর্তৃত্ব হারানো কালীঘাটের বন্দ্যোপাধ্যায় পরিবারের সামনে এখন কার্যত অস্তিত্ব রক্ষার লড়াই। সই জালিয়াতি মামলায় রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি। সোমবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ডেকেছে ইডি। মঙ্গলবার অভিষেককে ভোট প্রচারে উস্কানি মামলায় তলব করেছে সিআইডি। অর্থাৎ পরপর 3 দিন এজেন্সির মুখোমুখি হতে হবে তাঁকে। সইজাল মামলাটা এটা একটা ফ্রড, টু ডিফ্রড। সাধারণ মানুষকে প্রতারিত করা হয়েছে এবং এই প্রতারণাটা এমন পর্যায়ে গেছে যে তুমি দেখো স্পিকারকে পর্যন্ত নকল সই করে ক্যাপিটাল লেটারে তার সইটাকে ক্যাপিটাল লেটারে লিখে সেটাকে সই বলে চালানোর যে অভিপ্রায়, এটা একটা ফর আলটিরিয়ার মোটিভ। এটা কিন্তু ওই আসল রেজলিউশন বুক যেটা, সেটাই কিন্তু আসল কথা বলবে। রেজলিউশন বুকটাকে রিকভারি করা কিন্তু একান্তই প্রয়োজন, ইমিডিয়েট প্রয়োজন ফর দি ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন অফ দ্য কেস। সুতরাং এই কেসটা মামলাটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে এবং খালি তাই না, ফর অ্যান ইল ইন্টেন্ট এটা করা হয়েছিল, জবরদস্তি করা হয়েছিল। এইবার এসো তুমি বিধাননগরে যেটা করেছে অভিষেক ব্যানার্জির নামে যে এফআইআরটা বিধাননগরে হয়েছে, সেটা তো মারাত্মক ব্যাপার। সাধারণ মানুষকে ইনসাইট করেছে, সাধারণ মানুষকে হিংসা করার দিকে তাদের বাধ্য করা হয়েছে। যদি আজকে তুমি চিন্তা করে দেখো, আজকে 4 তারিখে যদি নির্বাচনের অন্য কোনো ফলাফল হতো, 2021-এ যা হয়েছিল তার দ্বিগুণ ছাপিয়ে যেত। কিন্তু কারণ যে ভাষায় কথা বলেছে, যে ভাবে উনি প্রয়োগ করেছেন ভাষাগুলো, সেটা কিন্তু সাধারণ মানুষ যথেষ্ট উত্তেজিত হবে। এবং এই যে পুরনো প্রাক্তন শাসক দলের যে সমস্ত রাউডি, ক্রিমিনাল এবং সমাজবিরোধীরা যারা এখনো রয়েছে বর্তমানে, তারা যে কি বিভৎস এবং ধ্বংসাত্মক কার্যকলাপ করতো অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল, সেটা কেউ ভাবতে পারবেন। শুধু এই কেসটা ইমিডিয়েট দরকার। আর মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কথা বলেছে, এটা তো একটা ইট ট্যান্টামাউন্টস টু এ কমিউনাল রায়ট। প্রভোক করেছে টু কমিট এ কমিউনাল রায়ট। এই যে কমিউনাল একটা ফিলিংস, মানুষের কমিউনাল হারমোনিটাকে নষ্ট করার জন্য যেভাবে বলেছে যে একটা কমিউনিটি যদি একজোট হয়ে যায় না, তাহলে একেবারে শেষ করে দেবো। তুমি ভাবতে পারো যে এই ভাষায় কোনো সিটিং মুখ্যমন্ত্রী একথা বলতে পারে? যে মানুষকে সাম্প্রদায়িক, আমাদের যারা, আমরা যখন প্রথম পুলিশ ডিপার্টমেন্টে ঢুকি, একটাই কথা যে কোনো রকমের যেন সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কখনো ক্ষুণ্ণ না হয়। যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ আর সামান্য আশঙ্কা থাকবে, পুলিশ শুড গো ফর 100% অ্যাকশন, irrespective of any political, any affiliation। তাদের এগেনস্টে করার থেকে চরমতম ব্যবহার হবে। সুতরাং এটা কিন্তু জাস্টিফাইড। এদের এগেনস্টে এফআইআর করে ইমিডিয়েটলি এদের অ্যাজ পার ল, অ্যাজ পার বিএনএস অ্যাকশন নেওয়া উচিত। যদি কলকাতায় উপস্থিত না থাকি, আমি তো যেতে পারি না। আমার সামর্থ্য অনুযায়ী যেখানে যখন প্রয়োজন হয়েছে যে মামলায় ডাকুক। আর এখন সরকার পাল্টেছে, এরা বিভিন্নভাবে মামলায় আমাকে ট্যাগ করবে। সই জালিয়াতির মামলায় 3 বার হাজিরা এড়ানোর পর হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার ভবানী ভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর শুক্রবার ভোট প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় সিআইডি। অভিষেক ব্যানার্জির পটুয়াপাড়ার যে বাড়ি, সেখানে আমরা রয়েছি। এই ছবি আমরা দেখাবো। সিআইডির যারা তদন্তকারী আধিকারিক, তারা অভিষেক ব্যানার্জির বাড়িতে এসেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে না থাকায় অফিসের কর্মীর সঙ্গে কথা বলেন সিআইডির অফিসাররা। ওটা কি স্যারকেই রিসিভ তাহলে ওয়েট করতে হবে, আমাকে রিসিভ করিয়ে আনতে, আমার ডকুমেন্টটা দিন, আমি তাহলে হ্যাঁ সই করিয়ে আনবো। তো একবার জেনে নিন, অসুবিধা নেই। যিনি অফিসিয়াল ছিলেন আমরা কথা বলবো। দাদা, কোথায় আছেন অভিষেক ব্যানার্জি? দাদা একটু বলবেন।
বলুন প্লিজ, অভিষেক দা কোথায় আছেন? আপনি সিআইডি কে কি জানালেন একটু বলবেন? অভিষেক দা কোথায় গেছে? অভিষেক দা দিদির বাড়ি মিটিংয়ে আছে। তাহলে সিআইডি কে আপনি কি বলবেন? না না, এখনো কিছু বলিনি, ওনাদেরকে বলেছি আমরা রিসিভ করলে হবে, ওনারা বলেছে একটু কথা বলে ওনারা অফিসিয়াল জানালে তারপরে আমরা নিয়ে নেবো। কিছু বলেনি দাদা। আচ্ছা, অভিষেক দা কি এখন আসতে পারবে? উনি তো মিটিংয়ে আছে অলরেডি, আমি ওনার থেকে না জেনে তো বলতে পারবো না। আমি জানিয়েছি, আমি দাদাকে জানিয়েছি, ওনারা যে এবার দেখুক যেরকম বলবে সেই অনুযায়ী। ভোট প্রচারে বারবার ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে, তৈরি থেকো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই। এই প্রেক্ষিতে উস্কানিমূলক ভাষণ, হুমকি এবং শান্তি বিঘ্নিত করার মতো অভিযোগ তুলে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। অভিষেক ব্যানার্জি যেটা বলেছিলেন যে 2026 সালের ভোটের পরে 4ই মের পরে উনি ডিজে বাজাবেন, উনি আপনার রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজাবেন। উনি তো ওনার যে শরীরী ভাষা ছিল তাতে উনি গান বাজানোর কথা উনি বলেননি, এবং তার জন্য মানুষ যে হাততালি মেরেছিল সেটা কিন্তু গান বাজানোর জন্য বলা হয়নি, সেটা মানুষের মধ্যে বিভেদ এবং রাহাজানি এবং হত্যা, এই তিনটের জন্যই উনি বলেছিলেন। প্রথমে বিধাননগর সাইবার থানা তদন্ত শুরু করে, পরে তদন্তভার নেয় রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি। সেই মামলাতেই এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় সিআইডি। না, এটা তো হওয়ার ছিল, এটা আরও আগে হলে ভালো হতো, অনেকদিন লেট হয়ে গেছে। গতকাল আমি যা খবর পেয়েছি, গতকাল নাকি সিআইডি এটাকে টেক আপ করেছে, তো আশা করছি ভালো কিছুই হবে, খারাপ তো কিছু হবে না। যে হুমকিগুলো একজন এমএলএ মানে এমপি বা এমএলএ যেই হোক, সে কখনো এরকম প্রকাশ্যে এরকম কোনো ভাষণ দেওয়াটা তার পক্ষে সাজায় না, তার মুখে এগুলো ঠিক মানায় না। এটা যে কোনো এমপি বা যে কোনো এমএলএর জন্য একই প্রযোজ্য। তো আমি সেটাই কমপ্লেন করেছি। বাড়ির সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করে সিআইডি। 7:19 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 14 তারিখ অ্যাপিয়ার করার জন্য বলা হয়। আমি 14 তারিখ কলকাতায় আছি, আমি 14 তারিখ অ্যাপিয়ার করব। আবার আমি কোনোদিন কোনো তদন্ত এড়িয়ে যাইনি। প্রায় 3.5 ঘন্টা অপেক্ষা করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নোটিশ দেয় সিআইডি। রাজনৈতিক এবং সামাজিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকমের উস্কানি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মূলত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। বাকিরা কেউই বাদ যাননি। ছোট বড় কুচোর সব ধরনের নেতারাই সব ধরনের উস্কানি দিয়েছেন। আর মমতা যে পুলিশ প্রশাসন, তৎকালীন সরকার, তারা পুরো বিষয়টিকে আড়াল করার চেষ্টা করেছে। অভিষেকবাবু দুবার অ্যাভয়েড করেছিলেন। তিনি 3বার ওই নোটিশ পেয়েছিলেন, তার মধ্যে 2বার যাননি। প্রথমবার সই জালের যে ঘটনা ঘটল, যে অভিযোগ এলো যে সই জাল হয়েছে, তাঁরই দলের বিধায়কদের সই তার তরফ থেকে জাল করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি যখন ডেকে পাঠালেন, তখন তিনি এক জায়গায় তার দলীয় কর্মীর সঙ্গে দেখা করতে যাওয়ার পথে নাকি কোনো হাঙ্গামা হলো, তাকে ডিম ছুঁড়ে মারল কেউ, তার জন্য তিনি প্যানফর্টি খেয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেলেন। কিন্তু প্যানফর্টিকে যে হাসপাতালে ভর্তি হলেন, লোকে মনে করলো বোধহয় মারামারির জন্য। পরে মানুষ বুঝতে পারলো আসলে তা নয়। ঠিক তার পরের দিন সিআইডি অফিসে হাজিরা দেওয়ার দিন ছিল। সিআইডি অফিসে হাজিরাকে এড়ানোর জন্য ওই প্যানফর্টি খাওয়ার নাটক, এবং তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তার আত্মীয়কে, অভিষেক বাবুকে, কোনো না কোনো হাসপাতালে তাকে অ্যাডমিট করতেই হবে, এইরকম একটা মানসিকতা নিয়ে প্রথমে অ্যাপেলো, তারপরে বেলভিউ, দুটো নার্সিংহোমে আপ্রাণ চেষ্টা করলেন, তাদের সঙ্গে কথা কাটাকাটি করলেন, নার্সিংহোম কর্তৃপক্ষকে যাচ্ছে তাইভাবে বললেন, আমরা সেগুলোও দেখলাম। প্যানফর্টি খেলেন, বীর অভিষেক সর্বাধিনায়ক চলে গেলেন বাড়িতে। আমরা ভাবলাম বোধহয় যে সত্যি এত অসুস্থ যে ওই বেসরকারি হাসপাতালটার অ্যাপ্রনটা অবধি গায়ে থেকে খুলতে পারেননি, ওটা পরেই বাড়ি গেছেন। ও বাবা, পরের দিন তো অদ্ভুত ব্যাপার। পরের দিন দলীয় মিটিংয়ে প্যানফর্টি খেয়ে, তার আগে ডিম খেয়ে যে অভিষেকবাবু অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই অভিষেকবাবু সাদা রঙের জামা, জিন্সের প্যান্ট,
লাখো টাকার লোফার জুতো সব কিছু পরে বীরদর্পে দেখলাম ওই বৈঠকে যোগ দিচ্ছেন। বিভিন্ন সময় মমতা দেবী এবং অভিষেক বাবু যেভাবে মানুষকে উত্তেজিত করেছেন, মানুষকে ইনস্টিগেট করেছেন, মানুষকে প্ররোচনা দিয়েছেন দাঙ্গা করতে, লোকের সম্পত্তি হানি ঘটাতে, পাবলিক এবং প্রাইভেট দু ধরনের প্রপার্টিকে নষ্ট করতে এবং মানুষের প্রাণ নিতে। প্রমাণস্বরূপ আমরা দেখলাম এনাদের কথাতেই উত্তেজিত হয়ে মুসলমান সমাজের একাংশ চন্দন এবং হরগোবিন্দকে খুন করলো মুর্শিদাবাদে। ওরা যেতে পারলেন না, কিন্তু এই ঘটনা বন্ধ হতে হবে। তার জন্য বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বাবু এবং বাকি নেতারা যেখানে যেখানে যা যা আপত্তিকর কথা বলেছেন, প্ররোচনামূলক কথা বলেছেন, সবার বিরুদ্ধে মামলা হবে, এফআইআর হবে। 16ই জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় হাজিরা দিতে বলা হয়েছে। ঠিকই আছে, কেউ বেলে থাকবে, কেউ জেলে থাকবে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়া আগে রেলে ছিলেন, এখন কেউ জেলে থাকবে, কেউ বেলে থাকবে, অসুবিধা নেই। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ফের পৌঁছেছে সিআইডি। এবার নতুন মামলা। ভোটের প্রচারের সময় উস্কানিমূলক ভাষণের মামলায় সমন নিয়ে তার বাড়ি গেলেন সিআইডির অফিসাররা। যদি পরবর্তীকালে আমাকে ফোন করে আসে, আমার সাথে যোগাযোগ করে আসে এবং আমাকে বলে কোন সময় গেলে আমি বাড়িতে থাকবো, আমি নিশ্চিতভাবে জানাবো। আমি যখন বাড়িতে উপস্থিত নই সশরীরে, তখন যদি তারা এসে নোটিশ, তখন যদি তারা আসে নোটিশ দিতে এবং একদম স্পষ্টভাবে বলে যে আপনাকে ছাড়া কাউকে নোটিশ আমরা দেবো না, আপনার হয়ে কেউ যদি রিসিভ করতে চায় সেই সুযোগ পাবে না, তাহলে আপনাকে আমার ফেরার জন্য অপেক্ষা করতে হবে। এর কয়েক ঘন্টা আগে বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করে সিআইডি। বিধানসভায় সই জালিয়াতি মামলায় বৃহস্পতিবার ভবানী ভবনে প্রায় 5.5 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। রাত 11:30 নাগাদ ভবানী ভবন থেকে বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি সূত্রে দাবি 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ পর্বে রেজলিউশন বুক সংক্রান্ত অনেক প্রশ্নেরই সন্তোষজনক উত্তর দিতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় ইতিমধ্যেই কয়েকজন তৃণমূল বিধায়কের সঙ্গে কথা বলেছে সিআইডি, যারা জানিয়েছেন রেজলিউশন বুকে সই তাদের নয়। আমার যে সিগনেচারটা আমাকে দেখিয়েছে সিআইডি, সেই সিগনেচারটা আমার নয়। আমাকে দেখালেন সিগনেচারটা, তো সিগনেচারটা দেখে আমি অবাক হলাম যে এই সিগনেচারটা আমি তো করিনি। সইজাল মামলাটা এটা একটা ফ্রড, টু ডিফ্রড। সাধারণ মানুষকে প্রতারিত করা হয়েছে এবং এই প্রতারণাটা এমন পর্যায়ে গেছে যে তুমি দেখো স্পিকারকে পর্যন্ত মানে নকল সই করে ক্যাপিটাল লেটারে তার সইটাকে ক্যাপিটাল লেটারে লিখে সেটাকে সই বলে চালানোর যে অভিপ্রায়, এটা একটা ফর আলটিরিয়ার মোটিভ। এটা কিন্তু ওই আসল রেজলিউশন বুক যেটা, সেটাই কিন্তু আসল কথা বলবে। রেজলিউশন বুকটাকে রিকভারি করা কিন্তু একান্তই প্রয়োজন, ইমিডিয়েট প্রয়োজন ফর দি ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন অফ দ্য কেস। সুতরাং এই কেসটা মামলাটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে এবং খালি তাই না, ফর অ্যান ইল ইন্টেন্ট এটা করা হয়েছিল, জবরদস্তি করা হয়েছিল। এইবার এসো তুমি বিধাননগরে যেটা করেছে অভিষেক ব্যানার্জির নামে যে এফআইআরটা বিধাননগরে হয়েছে, সেটা তো মারাত্মক ব্যাপার। সাধারণ মানুষকে ইনসাইট করেছে, সাধারণ মানুষকে হিংসা করার দিকে তাদের বাধ্য করা হয়েছে। যদি আজকে তুমি চিন্তা করে দেখো, আজকে 4 তারিখে যদি নির্বাচনের অন্য কোনো ফলাফল হতো, 2021-এ যা হয়েছিল তার দ্বিগুণ ছাপিয়ে যেত কিন্তু। কারণ যে ভাষায় কথা বলেছে, যে ভাবে উনি প্রয়োগ করেছেন ভাষাগুলো, সেটা কিন্তু সাধারণ মানুষ যথেষ্ট উত্তেজিত হবে। এবং এই যে পুরনো প্রাক্তন শাসক দলের যে সমস্ত রাউডি, ক্রিমিনাল এবং সমাজবিরোধীরা যারা এখনো রয়েছে বর্তমানে, তারা যে কি বিভৎস এবং মানে ধ্বংসাত্মক কার্যকলাপ করতো অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল, সেটা কেউ ভাবতে পারবেন। শুধু এই কেসটা ইমিডিয়েট দরকার। আর মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কথা বলেছে, এটা তো ইট ট্যান্টামাউন্টস টু এ কমিউনাল রায়ট।
মানে প্রভোক করেছে টু কমিট এ কমিউনাল রায়ট। মানে এই যে কমিউনাল একটা ফিলিংস, মানুষের কমিউনাল হারমোনিটাকে নষ্ট করার জন্য যেভাবে বলেছে যে একটা কমিউনিটি যদি একজোট হয়ে যায় না তাহলে একেবারে শেষ করে দেবো। তুমি ভাবতে পারো যে এই ভাষায় কোনো সিটিং মুখ্যমন্ত্রী একথা বলতে পারে? যে মানুষকে সাম্প্রদায়িক, আমাদের যারা আমরা যখন প্রথম পুলিশ ডিপার্টমেন্টে ঢুকি একটাই কথা, যে কোনো রকমের যেন সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কখনো ক্ষুণ্ণ না হয়। যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ আর সামান্য আশঙ্কা থাকবে, পুলিশ শুড গো ফর 100% অ্যাকশন ইররেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল এনি অ্যাফিলিয়েশন। তাদের এগেনস্টে করার থেকে চরমতম ব্যবহার হবে। সুতরাং এটা কিন্তু জাস্টিফাইড। এদের এগেনস্টে এফআইআর করে ইমিডিয়েটলি এদের অ্যাজ পার ল, অ্যাজ পার বিএনএস অ্যাকশন নেওয়া উচিত। রবিবার বেলা 12টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করা হয়েছে। পুরো ব্যাপারটা কি ওরা ভাবছে যে সরকারটা বোধহয় আগের মতন ভাবে চলছে। ওরা ভুলে যাচ্ছে যে এই সরকারটা বিজেপির বিধায়কদের দ্বারা পরিচালিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কোনো দলীয় সরকার নয়। কোনো ম্যানেজ করা যাবে না, কোথাও কোনো রকমভাবে আটকে রাখা যাবে না। আমরা জানি মানুষ অভিষেক বাবু এবং তার পরিবার থেকে নিজেরা সরে এসেছেন, ভালো খারাপের বিষয় নেই, কিন্তু যারাই সুবিধাবাদের রাজনীতি করছেন রাজনীতিতে টিকে থাকার জন্য, রাজনীতি তাদেরকে রেয়াত করবে না, রাজনীতিও তাদেরকে ইতিহাস থেকে মুছে দেবে। দেখুন, এটা মানতেই হবে যে অভিযোগগুলো মারাত্মক। ব্যাকডেটে সই করানো, মিটিংয়ের সিদ্ধান্ত আসলে না নেওয়া, এসব অভিযোগ তো আছেই। কিন্তু তার থেকেও বড় অভিযোগ যেটা, সেটা হলো 14 জনের নাম ব্লক লেটার্সে থাকা এবং একের পর এক তৃণমূল বিধায়কের অন ক্যামেরা সাক্ষ্য যে সইগুলো তাদের নয়। এবিপি আনন্দের ক্যামেরাতেই তৃণমূলের মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায় বলেছেন যে ওই কাগজে, অর্থাৎ এই বুকে যে সইটা সেটা তার নয়। আরও এক বিধায়ক যেমন সুভাষিস দাস একই কথা বলেছেন। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক বাহারুল ইসলাম বলেছেন তিনি বৈঠকেই যাননি, সিআইডিকে সাক্ষ্য দিয়েছেন। ভাবুন, এই সইগুলো কে করলো এবং কার নির্দেশে করলো সেটা তো অবশ্যই জানতে হবে। কিন্তু সবথেকে বড় কথা, অভিযোগগুলো যারা করেছেন, সিআইডিকে যারা বয়ান দিচ্ছেন, তারা প্রত্যেকেই তো তৃণমূলের টিকিটে জিতে আসা নির্বাচিত জনপ্রতিনিধি। একটা জিনিস আমি স্পষ্ট করে অনির্বাণের কাছে জানতে চাইব যে তৃণমূল এই জটিলতাটাকে বাড়াতে দিচ্ছে কেন? সিআইডি বলছে তারা একাধিকবার, অন্তত 3 বার অরিজিনাল রেজলিউশন বুকটা চেয়েছে তদন্তের স্বার্থে। এই বুকটা পাঠিয়ে দিলেই তো সিআইডিকে আর রেড করার কোনো সুযোগই পেত না। এবং অনির্বাণকেও নিশ্চয়ই ও এক্ষুনি এটা বলবে রাজনৈতিক প্রতিহিংসা, সেটা অনির্বাণকেও বলতে হতো না। তৃণমূল কেন এই রেজলিউশন বুকটা পাঠালো না অনির্বাণ? না, এখানে সুমনদা নজরুলদার কথার সূত্র ধরে বলুন, একটা কথা একদম ঠিক বলেছেন, যেটা আমারও মনের কথা, যে সকল তৃণমূল কর্মীর দুয়ারে সিআইডি আসলে পৌঁছেছে। এটা আসলে একটা পলিটিক্যাল মেসেজ যে সকল তৃণমূল কর্মী, যারা আমরা খারাপ তৃণমূল, আমরা যারা ভালো তৃণমূল হয়ে উঠতে পারছি না, আমাদের কাছে একটা মেসেজ যে টো দ্য লাইন, ফল ইন লাইন, যদি না করতে পারো তাহলে, তারপর একটা হচ্ছে ডট ডট ডট, এই যে তাহলেটা বাকিটা বুঝে নিতে হবে। সেইটা আমরা যারা একটু কম বুঝি, আমরা যারা একটু রাষ্ট্রশক্তির ক্ষমতা সম্পর্কে আমাদের অতটাও সম্মান নেই, যারা ঠিক আছে আপনি জেলে ঢোকাতে পারেন, মারধর করতে পারেন, সব করতে পারেন, কিন্তু আমরা একটু কম বুঝি, তো আমরা মাথাটা নোয়াতে রাজি নই। আমরা যারা খুব খারাপ তৃণমূল, আমাদের দুয়ারে যে সিআইডি পৌঁছচ্ছে, এটা নজরুলদার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। বলছো এটা প্রতীকী রেড, এটা বার্তা কেন বলছি? দেখুন, আগে আমরা দেখতাম কখনো সিবিআই আসে, কখনো ইডি আসে, কখনো এনআইএও আসে মাঝে মাঝে, এখন সিআইডিটা জুড়েছে। এখানে উল্টোটা বলবে না যে আগে কখনো কখনো সিআই, বেশিরভাগ সময় রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, সিআইডিরা বিরোধীদের দুয়ারে পৌঁছে যেত। বেশ, সেই সময়ে দাঁড়িয়ে তার সমালোচনা হতো কি হতো না, যে এটা ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন ফিরদৌসদা আছে, তরুণ আছে, সিবিআই বা ইডি যতগুলি মামলাতে বিভিন্ন সময় তথাকথিত রেড করেছে এবং আমরা ঘন্টা 2 ধরে আমরা আলোচনা করেছি, তার কোন মামলাটার লজিক্যাল কনক্লুশন আজ অবধি হয়েছে? মন্দা, খুব পুরনো একটা কথা আছে, ডু ইউ এভার সো হাই দ্য ল ইজ অ্যাবভ ইউ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কোনো চিঠির সাথে রেজলিউশন কপি পাঠিয়েছিল, এটা তার দায়িত্ব প্রুভ করা যে ডকুমেন্টটা ঠিক। তো
the onus of proof lies upon him. যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি, এটা ফার্স্টলি এটাকে ফোর্জারি বলা যায়, সেকেন্ড dishonest use of forged documents বলা যায়, থার্ড forgery committed with intent to cheat, punishment 7 years and fine. নোটিস করার দরকার হয় না, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাগ্যবান তাকে নোটিস ফোটিস করা হয়েছে, তুলে নিতে পারতো। আচ্ছা, তোমরা বারবার বলছো মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে যাচ্ছে সিআইডি, তোমরা বারবার বলছো হচ্ছে অফিসে যাচ্ছে সিআইডি, তোমরা সুমনদা এটা কেন বলছো না? এটা কি? এটা হচ্ছে হোটেল সোনার তরী, পুরীর একটা হোটেল, আমাদের অত্যন্ত গরিব প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বাড়ির অ্যাড্রেস 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, হোটেল সোনার তরীর বুকিং অ্যাড্রেস হচ্ছে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট। পুরীতে এটাকে হোটেল সোনার তরী বলে চেনা যায়, সেটা কার? মুখ্যমন্ত্রী জানতেন না, তার প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে তার বাড়ি অ্যাড্রেসে হোটেল চলে। যে এটা নিয়ে আমি আগে বলেছিলাম, বর্তমান এটা উড়ে গেছে, এই কলকাতা কন্ট্যাক্ট বলে এটা ছিল, এটা উড়ে গেছে, আর ওপরেরটুকু আছে, কিন্তু আমাদের কাছে তো ডেটাবেস আছে, স্ক্রিনশটগুলো আছে উইথ ইউআরএল। তো এটা কার? এবার এরকমও তো হতে পারে যে সিআইডি হোটেলে গেছিলো খোঁজ নেওয়ার জন্য। আমার তো মনে হয় সিআইডি একটু উচিত পুরী সোনার তরীটার দিকেও যাওয়া। দেখো, এরা না মানে ব্রেক করতে 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 এমন জায়গায় চলে গেছে, বারবার তৃণমূলকে আমরা বলতাম প্রাইভেট লিমিটেড কোম্পানি, পিসি ভাইপোর কোম্পানি। এদের দলের নেতাদের এরা কর্মী, চাকর বাকর বা পুরাতন ভৃত্য রামু কাকা টাইপের মনে করতো। তো লিখে দিল, নিজের মতো লিখে দিল। কোন শিক্ষিত লোক বলতো ক্যাপিটাল লিটারের সিগনেচার করে? কে করে? এটা ইচ্ছা করে করা হয়েছিল। এবার এদের অবিশ্বাসের জায়গা হোক, যাই জায়গা হোক, এরকম জায়গায় পৌঁছেছে যেটা মনেই করে নিয়েছে এরা তো আমার কেনা গোলাম আছে, এরা আমাদের কথা মতো চলবে। মালকিন ছিলে, মালকিনের পর তাই ভাইপো, ভাইপো তার আরেক ভাই, এবং তারপর পরবর্তী প্রজন্ম অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেলে মেয়ে তৈরি আছে। এইভাবে সিস্টেমেটিক্যালি চলছিল। তুমি সিম্পল দেখো, মানে বারবার নোটিশ করা হয়েছে, নোটিশ করার পর আলটিমেটলি ইস্যুগুলো আসলো। আমি অনির্বাণের কথাও শুনছিলাম, তৃণমূল আজকালও তৃণমূলের মুখপাত্র হয়েছে, যখন দরকার ছিল তখন হলে হয়তো ভালো হতো, যাক আজকাল হয়েছে তখন তৃণমূলের কেউ নেই। সেই সময় উনি জানবে ভালোই যে 2/3 যদি বেরিয়ে যায় অ্যান্টি ডিফেকশন ল অ্যাপ্লিকেবল হয় না। রিসেন্ট শিবসেনা ইস্যুটাও জানা আছে, সেখানে দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা আছে তারা মেজরিটি নিয়ে আছে। তৃণমূলের কাছে তৃণমূলের ওই ঘাসফুল না কি জিনিস আছে, ওটা থাকবে কিনা তাও সন্দেহ আছে। তৃণমূলের আজকাল যা অবস্থা আছে, তৃণমূলে হচ্ছে পিসি আছেন, ভাইপো আছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কতদিন আছেন আমি জানি না, তা আপাতত তিনি আছেন। মাঝে মাঝে তাকে শুনতে হতো মাতাল তোমায় জানতে হবে, আগামীকে চিনতে হবে, কলকাতা হাইকোর্টের করিডোরে। সে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখনও কিসের টানে আছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যায় না, আমি সেদিকেও যাচ্ছি না। আমি একটু বরং কিন্তু তোমরা যে জোরে টানছো আর কতদিন কে আছে কোন দিকে আমার বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে। কোনো ইন্টারেস্ট নেই, কোনো ইন্টারেস্ট নেই। কালকে একটা গোট 20 জন, কোনো ইন্টারেস্ট নেই আমাদের। এবার কেউ যদি আসে, কোনো ইন্টারেস্ট নেই, তারা এসে এত ইন্টারেস্টেড বলছে এনডিএ কে সমর্থন করছে। এই শোতেই কাকলির গজদস্তিদার বলেছিলেন কালকে। কাকলিদিকেও জিজ্ঞেস করতে পারি কি আমি কেমন আছো গো কাকলিদি? যাই হোক, এবার ওভারঅল যে ইস্যু, তারা কি বিজেপিতে এসছেন, এনডিএ কে সাপোর্ট করছেন, কেউ করতেই পারে, তাতে আমাদের কোনো বক্তব্য নেই। টাকা সরানো, চুরি, এটা তো এই দলের একেবারে জেনেটিক ইয়েতে রয়েছে, সেইটা ওরা ভেবেছিল। কিন্তু এই যে বললাম, যখন হারে না সব খারাপ হতে থাকে, যখন জিতেছিল সব মেরে উড়িয়ে দিয়েছিল, এখন হারতে শুরু করেছে। বোঝা উচিত ছিল 2026 সালে এরা হেরে গেছে, মানুষ এদের ঘৃণা করছে, রাস্তায় বেরোলে একেবারে যেন প্রফিটিং ভয়েস আসছে এই চোর। ফলে কোনো রাজনীতিবিদকে এরকম চোর অন্তত গোটা ভূভারতে আমি দেখিনি কোথাও। ফলে এরা রাজনীতিটাকে নষ্ট করেছে, রাজনীতির পরিবেশটাকে নষ্ট করেছে, স্পিকারের যে পদ তার গৌরবকে নষ্ট করেছে। গোটাটাই কিন্তু এই তৃণমূল কংগ্রেস, আমি মনে করি আমাদের পশ্চিমবঙ্গ রাজনীতিকে একটা লজ্জা উপহার দিয়েছে। বিমলদা অজান্তে আসল কথাটা বলে ফেলেছে। ওই মধু ভাণ্ড, ওই টাকাটার লক্ষ্যে এখানে বিজেপি যে অপারেশন লোটাস এখন আর প্রকাশটাই করছে, আসলে ওই টাকাটা কবজা করাটা বিজেপি নয় না ভাই, পার্টি ফান্ডের টাকা। আমি বিভ্রান্ত না অনির্বাণ। তাহলে তুমি বলছো, এক সেকেন্ড, ঋতব্রত বা সন্দীপন বাবুরা এই ফান্ডের অধিকারী হলে সেটা বকলমে বিজেপি অধিকারী হবে? কারণ বলছি, কারণ প্রথম তারা বলেছিলেন, আপনি খেয়াল করুন, বিজেপির তৃণমূলের টাকার প্রয়োজন, এইটা একটু বাড়াবাড়ি। একটা কথা আমার সঞ্চালক হিসেবে বলতে হবে, আমরা যে দুটো দলকে নিয়ে এই তর্কটা জমেছে, তাদের একজন হচ্ছে জাতীয় ক্ষেত্রে এই যে ফান্ডটা, এটা তো শুধু নির্বাচনী ফান্ডের কথা হচ্ছে, ইলেকট্রাল বন্ড,
সেই ইলেকট্রাল বন্ডের জাতীয় ক্ষেত্রে হায়েস্ট গেইনার হচ্ছে বিজেপি, আর আঞ্চলিক দলের মধ্যে গোটা দেশে সব থেকে বেশি গেইন করেছে তৃণমূল কংগ্রেস, এবং অর্থের নিরিখে সাজালে দ্বিতীয়তে মানে বিজেপির পরেই তৃণমূল কংগ্রেস। সুতরাং টাকা নিয়ে ভাট বাটোয়ারা নিয়ে তো হবে, স্বাভাবিক। তার মানে ঘুরপথে ঋতব্রতদের দিয়ে এই টাকাটাকে দখল করতে হবে। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বলছে আমি আবার বলছি, ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রে গোটা দেশের মধ্যে সব থেকে লাভবান বিজেপি, দ্বিতীয় আঞ্চলিক দল হিসেবে আঞ্চলিক দলের মধ্যে শুধু নয় সর্বভারতীয় ক্ষেত্রে দ্বিতীয় তৃণমূল কংগ্রেস। সুতরাং এ নিয়ে অর্থ থাকলে অনর্থ হবে ভাই। অনির্বাণ এতদিন অনেক কথা বলেছে, অফিসিয়াল স্ট্যাটাস না থাকার ফলে তৃণমূল ডাক করে বেরিয়ে যেত, তা আজকে আশা করি ডাক করতে পারবে না, আর অফিসিয়াল মুখপাত্র তো স্বীকার করল মানে প্রকারান্তে লিকার স্ক্যামে যে 1600 কোটি টাকা তৃণমূলের কাছে আছে, 1600 কোটি টাকা তৃণমূল সেটাকে দিল্লিতেও করেছিল, যুক্তিতে কথা বলো, যুক্তি দিয়ে কথা বলো, চুরির টাকা আমি একটা কথা বলি, যেটা নজরুল বাবু বললেন না যে ওই অরিজিনাল কপি না থাকলে, যেমন ধরুন অরিজিনাল ওএমআর না থাকলেও মিরর ইমেজ কনসেপ্ট এখন নতুন যে ফরেন্সিকে, তাতে মিরর ইমেজ কনসেপ্টে ওই জন্যই অভিষেক ব্যানার্জিকে ডাকছে। কেন ডাকছে? তার কারণ সে সার্টিফাই করবে যে ওটা মিরর ইমেজ ছিল কি ছিল না। যদি নাও পাওয়া যায়, তর্কের কাছে ধরা গেল যে ওই কপিটা পাওয়া গেল না, ছুঁড়ে ফেলে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, না না কোনো ওসিডির কিছু ব্যাপার নেই। দেখো এর আগে কোনো দরকার ছিল না, আমি বলছি দরকার ছিল, কারণ অবশ্যই দরকার তো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যাকে বিরোধী দলনেতা করতে চাইছিলেন, ক্ষমতায় থাকলে তাদের কথা যে সকলে মেনে নিত, অন্যরা তাকে বিরোধী দলনেতা করতে যে মানতেন না, সেটা পরবর্তীকালে প্রমাণিত হয়েছে। এই জন্য জালিয়াতি করতে হয়েছে, এক নম্বর। অর্থাৎ দরকার ছিল। সই জালিয়াতি কাণ্ডে বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি। উস্কানিমূলক ভাষণের অভিযোগে শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছল সিআইডি, আর এয়ার স্ট্রিট থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। জামিন অযোগ্য সহ একাধিক ধারায় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এফআইআর রুজু হলো। গত 8ই মার্চ ধর্মতলার ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এফআইআর রুজু করা হয়েছে। আমরা আছি বলে না, আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। এই মুসলিম ভোট দখলে রাখতে কি না করেছে তৃণমূল কংগ্রেস, একটা মন্তব্য যেটা গোটা রাজ্য জুড়ে কেন বলবো, গোটা দেশ জুড়ে হইচই ফেলে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটি মন্তব্যকে এই নির্বাচনে ভরাডুবির জন্য সব থেকে বেশিভাবে দায়ী করা হয়, সব থেকে বড় ভূমিকা নেওয়ার কথা বলা যায়, সেই মন্তব্য যেটা কিন্তু সংখ্যালঘু মানুষদের কার্যত তিনি একটা প্রায় গুন্ডা বাহিনীর মতো করে কল্পনা করেছিলেন, সেইভাবে মানুষকে কার্যত ভয় দেখাতে ব্যবহার করেছিলেন। হিন্দু যেরকম নাগরিকরা এই রাজ্যের এই দেশের বাসিন্দা, তেমনই মুসলমান নাগরিকরা এই রাজ্যের এই দেশের বাসিন্দা। তারা কেন এইভাবে জোট বাঁধবে, ঘিরে ধরে আরেকটা সম্প্রদায়ের ওপর আক্রমণ করবেন? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির কূট কৌশলে এই ভয়টা দেখিয়েছিলেন কার্যত জুজুর মতো, আরেকটা একদিকে মুসলমান ভোটকে সংঘবদ্ধ রাখতে, দখলে রাখতে, অন্যদিকে হিন্দু ভোটকে ভয় দেখাতে। ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল সেই সময়। আবার বলছি, এই একটি মন্তব্য কিন্তু তার অভিঘাত সরাসরি বঙ্গ সমাজকে নাড়িয়ে দিয়েছিল। নেতাজি নগরের বাসিন্দা তুষারকান্তি দাস 20 মে এই বক্তব্যের উল্লেখ করে অভিযোগ দায়ের করেন নেতাজি নগর থানায়। প্রশ্ন হচ্ছে যে একটা কমিউনাল স্পিচ উনি দিয়েছেন, কেন দিলেন আমি জানি না, কারণ এর থেকে এটা অনেক বড় আকার ধারণ করতে পারে। এবং উনি ক্লেম করেছেন, ওনার ওই স্পিচের মধ্যে উনি ক্লেম করেছেন যে উনি আছেন বলেই নাকি আমরা সবাই বেঁচে আছি।
উনি যদি সরে যান তাহলে একটা কমিউনিটি আছে, একটা সম্প্রদায় আছে যারা যদি একবার জোট বাঁধে তখন তারা আমাদের অবস্থা 12টা বাজিয়ে দিতে পারে, আমাদের অবস্থা খারাপ করে দিতে পারে। সুতরাং যদি আমাদের 13টা বাজাতে না হয় নিজেদের, তাহলে বিজেপিকে ত্যাগ করতে হবে। এটা কোনো একটা রাজনৈতিক ভাষণ, এটা কোনো রাজনৈতিক ভাষণ হতে পারে? আপনারা বলুন। এটা তো খুবই নিন্দনীয় এবং কমিউনাল স্পিচ, যেখান থেকে দাঙ্গা বাঁধতে পারে। আমার মনে হয় ওনার মতিভ্রম হয়েছিল, না হলে উনি পারপাসলি আমাদেরকে ভয় পাওয়ানোর জন্য এই জিনিসটা করেছে। তো সেই জন্যই আমার মনে হয়েছিল তখন যে আমি ইমিডিয়েটলি একটা এফআইআর করি। বাট বুঝতেই পারছেন ওই সময় তো উনি মুখ্যমন্ত্রী, ওনার এগেনস্টে যদি আমি এফআইআর করি আমি কোথায় যাব? যেহেতু ধর্মতলার সভায় এই বক্তব্য রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে এলাকা পড়ে হেয়ার স্ট্রিট থানার মধ্যে, পরে 0 এফআইআর করে গোটা বিষয়টিকে হেয়ার স্ট্রিট থানাকে জানানো হয়। এরপরে এফআইআর দায়ের করে হেয়ার স্ট্রিট থানা। রেজাল্ট বেরোলো, 4 তারিখ রেজাল্ট বেরোলো। রেজাল্টের পরেও দেখছি যখন এটাকে নিয়ে কেউ কিছু বলছে না, কিন্তু এত বড় একটা কথা উনি বলেছেন। সব থেকে যেটা আমার কাছে ভয়ভীত হচ্ছি আমি ভয় পাচ্ছি, সেটা হচ্ছে যে উনি বলছেন আমি সরে গেলে পরে একটা কমিউনিটি আছে তারা দল বাঁধবে এবং তারা এসে অশান্তি করবে। তো উনি তো আজকে পাওয়ারে নেই। সুতরাং উনি যখন পাওয়ারে নেই, সুতরাং যে কোনো সময় যে কোনো জিনিস ঘটতে পারে। তো এখন যে উনি পাওয়ারে নেই এবং ওনার দলের যে এত খারাপ কন্ডিশন, তো বলেন না কথা যে মারনা কে আদনা করতা, তো উনি যদি এখন, তো উনি তো গেছেন, ওনার তো পাওয়ারলেস পারসন। তো সেই মহিলা যদি আজকে যদি কিছু না কিছু অঘটন ঘটায়, তার জিম্মেদারি কে নেবে? তার জিম্মেদারি ওনার পার্টি নেবে, না উনি নেবেন, না কে নেবে? সুতরাং আমার একটা রিকোয়েস্ট, আমার বর্তমানে যিনি সরকার আছেন, সরকারের কাছে রিকোয়েস্ট যে এফআইআরটা আমি করেছি সেই এফআইআরটা পূর্ণ তদন্ত হোক, এবং কেন উনি এই কথাগুলো বলেছেন এবং যা যা ধারা ওখানে লেগেছে, ধারা তো আর আমি লাগাইনি, ধারা লাগিয়েছে পুলিশ। সুতরাং আমি কমপ্লেন লিখেছি, কমপ্লেন এগেনস্টে ওনারা ধারা ঠিক করেছেন যে এটার এগেনস্টে এই ধারা হওয়া উচিত। তো সেই ধারা অনুযায়ী যা যা করণীয় প্রত্যেকটা জিনিস যাতে ঠিক মতন হয় এবং সেখানে যাতে কোনো রকমের গাফিলতি না হয়। আমি পুলিশের উপর আমার অগাধ আস্থা, এবং আমি জানি পুলিশ যদি চায় পুলিশ অনেক কিছু করতে পারে, পুলিশ করুক, আমি সেটা চাই। এবং এটা ইমিডিয়েটলি যাতে এটার এগেনস্টে ওনার পুরো জাজ হয় এবং জাজ করে ইনভেস্টিগেশন হয়, ইনভেস্টিগেশন করে যাতে ওনারকে ডাকা হয়, ওনাকে জিজ্ঞাসা করা হয় কেন বলেছো, কি জন্য বলেছো, কি তার কারণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা এবং বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার 196-এর 1 ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এছাড়া অপরাধমূলক ভীতি প্রদর্শন ও শান্তিভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমানের অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার 352 ধারায় মামলা রুজু করা হয়েছে। মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক বক্তব্য, আমরা যদি না থাকি না একটি সম্প্রদায় 12টা থেকে 13টা বাজিয়ে দেবে, এরকম অনেক বক্তব্য, অত্যন্ত উস্কানিমূলক বক্তব্য তার দ্বারা হয়েছিল। এবং এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে কেউ যদি এফআইআর করতে চায় এফআইআর করবে, এটা তো স্বাভাবিক, পুলিশ কোর্স অফ ল অনুসারে অ্যাকশন নেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্যটি অত্যন্ত নিম্নরুচির ছিল বলে আমার মনে হয়েছে। এমনকি পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসেরও অনেক নেতৃত্ব বলেছে এই বক্তব্যের জন্য তৃণমূল কংগ্রেসেরও ক্ষতি হয়েছে। এই বক্তব্য ঠিক নয়, এটা সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য বলে আমার মনে হয়। একদিকে যখন বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে চরম বিপাকে তৃণমূলের কালীঘাট নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া পার্টি অফিসে পৌঁছে গেছে সিআইডি। বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বাড়ি কখনো নোটিশ দিচ্ছে সিআইডি, কখনো তল্লাশি চালাচ্ছে। এই পরিস্থিতিতে বিধানসভা থেকে লোকসভা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ প্রতিদিনই জোরালো হচ্ছে। অভিষেকের এই আপাত্ত স্নেহে তিনি দলটাকে এই জায়গায় আজকে শেষ করে দেওয়ার জায়গায় নিয়ে গেছেন। একজন আমায় বলেছেন যে লিবারেশন ফ্রম স্লেভারি, কৃতদাসত্ব থেকে মুক্তি। এই আবহে লোকসভা স্পিকারকে লেখা চিঠিতে 19 জন বিদ্রোহী তৃণমূল সাংসদদের সই সামনে এলো, যারা ইতিমধ্যেই বিজেপি পরিচালিত এনডিএ-কে সমর্থনের কথা জানিয়েছেন। চিঠির প্রথমেই রয়েছে কাকলি ঘোষ দস্তিদারের সই, পাশে লেখা চিফ হুইপ, দ্বিতীয় সই রয়েছে শতাব্দী রায়ের। আমাদের ম্যাজিক ফিগার হয়ে গেছে,
কোনো কিছু রিজন আমাদের কিছু ডিসিশনের জন্য আমরা আটকে রেখেছিলাম, আর দ্বিতীয়ত তখন স্পিকার দিল্লিতে ছিল না, যেটা জমা দেওয়া হয়নি। আমরা তো জানি কে কে সই করছে। তা আপনারা এই সংখ্যাটা কি বাড়বে আবার? বাড়তেই পারে, হ্যাঁ। যে এমপি চ্যানেলে বসে বসে আমাদেরকে খারাপ বলছে, বেঈমান, মানে এই জায়গায় বলছে আমরা কিছু না, পার্লামেন্টেরিয়ান হিসেবে তাও অন্য জায়গায় যাচ্ছি, তারাও কিন্তু ভেতরে ভেতরে যোগাযোগ রাখছে। চিঠিতে আরও যেসব তৃণমূল সাংসদদের সই রয়েছে তারা হলেন দেব, জুন মালিয়া, পার্থ ভৌমিক, বাপি হালদার, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ বর্মা বাসুনিয়া, অসিত মাল, অরূপ চক্রবর্তী, খলিলুর রহমান, আবু তাহের খান, কালীপদ সোরেন। আমাদের সঙ্গে 20 জন সাংসদ আছেন। এই নম্বর কি আরো বাড়বে? হ্যাঁ, বাড়তে পারে। অনেকেই বেসুরো আছে, অনেকে এদিক ওদিক করছে, কিন্তু দিনের শেষে তারাও একটা সময় সিদ্ধান্ত নেবেন, কারণ তারাও তো বুঝতে পারছেন যে আমরা 20 জন সাংসদ মিলে যখন সই করেছি তাদের সংখ্যাটা তো নগণ্য হয়ে গেছে, এবং আমরাই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের আসল লবি হিসাবে লোকসভায় আমরা মান্যতা পাবো। বাদল অধিবেশন শুরু হবে জুলাই মাসে, তার আগে আপনারা দেখতে পারবেন যে বাস্তব অবস্থাটা কি। নিশ্চয়ই লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা 28, তার মধ্যে 19 জনই বিদ্রোহী, অর্থাৎ দলের মোট সাংসদ সংখ্যার 2/3। সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে যখন ইন্ডি জোটের বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, তখন সেখান থেকে মেরে কেটে 1 কিলোমিটার দূরে নয় মতিলাল নেহরু মার্গে নরেন্দ্র মোদী সরকারের পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই এনডিএকে সমর্থন জানাতে আলাদা ব্লক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীকালে বিদ্রোহীদের চিঠিতে সই করেন আরও 5 জন সাংসদ। তাঁরা হলেন মালা রায়, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, ইউসুফ পাঠান এবং মিতালি বাগ। 20 জনের সংখ্যা যদি আরো বাড়ে, যে 19-20টা নাম দেখা যাচ্ছে, এর থেকে নাম যদি আরো বাড়ে, আমি এতটুকু অবাক হব না। রাজ্যসভায় সংখ্যা আরো কমলে আমি এতটুকু অবাক হব না, কারণ আমি জানি কি এনভায়রনমেন্টে সবাইকে থাকতে হয়েছে, চলতে হয়েছে। একজন আমায় বলেছেন যে লিবারেশন ফ্রম স্লেভারি, কৃতদাসত্ব থেকে মুক্তি, এবং আমি তার সঙ্গে খুব একটা দ্বিমত পোষণ করছি না। উল্টো দিকে কতজন আছে গোনা ছেড়ে দিন, ভুলে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কতজন আছে সেটা গুনুন, কম হবে সংখ্যাটা, বেশি গুনতে হবে না। তো কমতে কমতে ওটা আস্তে আস্তে দেখবেন ওই 1-2 জন পড়ে থাকবে, বাদবাকি সবাই অন্যদিকে চলে যাবে। সম্ভবত আগামী রবিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের একটা বৈঠক হওয়ার কথা আছে, যদি এখনো চূড়ান্ত হয়নি, হতে পারে। যদি হয় নিশ্চয়ই আমরা তার আগে জানবো। তো হওয়ার একটা সম্ভাবনা আছে। আগামী রবিবার তিনি দিল্লি আসবেন এবং আমাদের সমস্ত সাংসদদের নিয়ে তিনি বসবেন। লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও ভাঙন ধরেছে তৃণমূলের। ইতিমধ্যেই সেখানে 3 জন সাংসদ ইস্তফা দিয়েছেন। সোমবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সুখেন্দু শেখর রায়। বুধবার একই পথে হেঁটে সাংসদ পদ থেকে ইস্তফা দেন সুস্মিতা দেব। বৃহস্পতিবার রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন প্রকাশচিক বড়াইক। সব মিলিয়ে সংসদে কি সাইনবোর্ড হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল? ক্রমশ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল দল গড়ে উঠেছিল, সেই তৃণমূল দল ভাঙতে ভাঙতে সংকুচিত হতে হতে একটা ছোট্ট বৃত্তের মধ্যে এসে দাঁড়িয়েছে। প্রতিদিনই নতুন নতুন সাংসদ, নতুন নতুন বিধায়ক, তারা বিদ্রোহী এবং বিরোধী গোষ্ঠীর মধ্যে চলে আসছে, এবং খুব স্বাভাবিকভাবেই এটার পিছনে তারা কারণ দেখাচ্ছে যে দলের মধ্যে গণতন্ত্রের অভাব, দলের যুবরাজ বলে, সেনাপতি বলে যাকে এতদিন ধরে বলা হতো, তার ঔদ্ধত্য, তার দম্ভ এবং সিনিয়র কোনো নেতা নেত্রীদের প্রতি কোনো সম্মান প্রদর্শন না করে তাদেরকে নানা রকমভাবে অসম্মান করার একটা প্রয়াস, সেইটার মধ্যে দিয়ে তারা এতদিনে সেটা বুঝতে পারছেন যে এটা গণতন্ত্র নিয়ে আসেনি তৃণমূলের মধ্যে। সুতরাং তার বিরুদ্ধেই, অর্থাৎ এই দলীয় গণতন্ত্রের প্রচেষ্টার জন্যে তারা এখন বিরোধিতা করছেন, এবং তাদের ভিন্ন ভিন্ন লোক, ভিন্ন ভিন্ন সাংসদ, ভিন্ন ভিন্ন বিধায়ক, তারা ভিন্ন ভিন্নভাবে তাদের বক্তব্যকে উত্থাপন করছেন। দেখুন, এটা তো খুব ঠিক কথা যে এই যে দলের মধ্যে গণতন্ত্র ছিল না, দল দম্ভে ভরে গেছিল, দুর্নীতির প্রশ্ন তো আমি ছেড়েই দিলাম, এই জায়গা থেকেই কিন্তু এত সাংঘাতিকভাবে বিক্ষোভ, বিদ্রোহ দলের মধ্যে শুরু হয়েছে।
এইসব বিধায়ক বা সাংসদদের মূল অভিযোগ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দম্ভ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অহংকার, তার রাজনৈতিক অপরিপক্কতা, আইপ্যাককে নিয়ে আসা এবং একই সঙ্গে তার বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, সেগুলোই তারা ইস্যু হিসেবে ধরছেন। এবং এইটা ঘটনা যে এই রকম একটা রাজনৈতিকভাবে অপরিপক্ক লোক বা রাজনৈতিকভাবে অহংকারী দাম্ভিক মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে ছাড়তে চাইছেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটা রক্তের সম্পর্ক বলে তিনি মমতা দিদি তাকে ছাড়তে চাইছেন না। এটা বিভিন্নজন বিভিন্নভাবে এই অভিযোগ তুলছেন, কিন্তু মূল ঘটনা এসে দাঁড়াচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রীতি বা ভাইপো প্রীতি আলটিমেটলি কিন্তু তৃণমূল দলটাকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে জায়গায় গিয়ে তৃণমূল দল ক্রমশ সংকুচিত হচ্ছে এবং সংসদ এবং বিধানসভার মধ্যে সেই বৃত্তটা এমনভাবেই ছোট হয়ে আসছে যে এরপরে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসা কোনো সাংসদ বা বিধায়ক আগামী দিনে থাকবেন কিনা সেটাও একটা সংশয়ের মুখে পড়ে যাচ্ছে। এর ইম্প্যাক্ট হতে চলেছে পশ্চিমবঙ্গে যে সংসদে বিরোধিতার জায়গা ছিল। যদি সংসদে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে যে ব্লক তারা যদি সরাসরি এনডিএতে জয়েন করে তাহলে তো তারা মোদিজির নেতৃত্ব মেনেই নেবেন, আর যদি সেটা না করেন তাহলে কি সংসদে কি বিধানসভায় যে বিরোধী দল হিসেবে যারা থাকবে তারা কনস্ট্রাকটিভ অপোজিশনের জায়গায় যাবে না, তারা বিজেপি লেড অপোজিশনের জায়গায় যাবে। আসল তৃণমূল হয়ে গেলেন। স্বপনদা এক্ষুনি হয়তো প্রবল প্রতিবাদ করবেন, কিন্তু শাসকও ওনারা, বিরোধীও কার্যত ওনারা। কিন্তু ঋতব্রত মডেলকে আজ কার্যত ছাপিয়ে গেল কাকলি মডেল। একেবারে ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নিশিকান্ত দুবের উপস্থিতিতে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে 20 জন বিদ্রোহী সাংসদ সরাসরি এনডিএকে সমর্থন করলেন, একেবারে খুল্লাম খুল্লা। তারা স্পিকারকে চিঠি দিয়ে আলাদা বসার ব্যবস্থা করতে বললেন, অর্থাৎ সরাসরি সংসদে কার্যত স্বপনদাদের সাংসদ সংখ্যা চোখের পলকে নিমেষে শটান 20, অনেকে বলছেন 22 বা পরবর্তীকালে 26-26ও হতে পারে, কিন্তু মুহূর্তে বেড়ে গেল। আচ্ছা স্বপনদা, এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলে কি আর কাউকে রাখবেন না আপনারা? না, সেটা কেন রাখবেন? যারা যারা থাকতে চাইবে তারা ওখানেই থাকবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি তুমি বিধানসভা নির্বাচনের দিকে তাকাও, হ্যাঁ, তাহলে 24টা লোকসভা কেন্দ্রের 24 জন তৃণমূলের এমপি তারা কিন্তু তাদের এলাকাতেই সমর্থন হারিয়েছে। তো এই 24 জন এমপির যাওয়ার তো আর কোনো জায়গা নেই, তাদেরকে তো যেতেই হবে। তারা বিরোধী দল যদি করে কি কাজ করবে? তো স্বয়ং যদি এনডিএর একটা শরিক হয়ে তারা লোকসভাতে কাজ করতে চায়, যদি তার মানে আপনিও তো মমতা বন্দ্যোপাধ্যায় থিওরি বলছেন যে বিরোধী থাকলে কাজ করা যাবে না, কাজ করতে গেলে শাসক দলের সঙ্গে থাকতে হবে। এক থিওরি। 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এই বলে গণতন্ত্রের গলা টিপেছেন। না, মমতা ব্যানার্জি কি বলেছেন সেটার সঙ্গে আমার তো মত এক হবে না, কিন্তু এই দলই যদি না থাকে, ওদের দলই তো নেই এই মুহূর্তে, তৃণমূল দল নেই, তাই এই এমপি গুলো যাবে কোথায়? কংগ্রেসে যেতে গেলে কংগ্রেসে যেতে পারবে না, কংগ্রেসের এখানে কিছু নেই। তো তাদের যাওয়ার জায়গা তৃণমূলে থাকলে তাদের তো দেখতেই পাচ্ছে যে এমন সব কাণ্ড তার নিচুতলার লোকেরা সবাই এমন করে রেখে দিয়েছে যে কিচ্ছু নয়। তুমি যদি আজকে ঠিক স্বপনদা, কিন্তু আমার স্টুডিওতে বসে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে বিজেপির তৃণমূলীকরণ আমি হতে দেব না, হবে না। আমি বলছি এটা তৃণমূলীকরণ নয়, একদম না। আমরা তো বিজেপিতে তাদেরকে নিই, তারা আলাদা দল করে যদি আমাদেরকে সমর্থন করে, আমাদের শরিক হতে চায়, আমাদের আপত্তির কি আছে? আমরা নিশ্চয়ই নেব। আমাদের তো তাদের তো কে কি বিচার টিচার করার আমাদের কোনো দরকারও নেই। আমরা তারা যদি কোনো অন্যায় করে, যেটা বিশ্বনাথ দা বলেছিল, তারা যদি কোনো তাদের বিরুদ্ধে পুরনো যে অভিযোগ সেগুলোর বিচার হবে, অভিযোগ আছে, তদন্তের মতো চলবে। তারা অন্যায় করে থাকলে, দোষী হলে তারা শাস্তি পাবে, ওখানে কোনো বাদ বিচার নেই। আইনের পথে চলবে। এটা দারুণ। আইনের পথে চলবে। চলছে, কে বলছে চলছে না? এক মাসের মধ্যে যদি আপনি দেখেন আইনের পথে চলছে না, তাহলে কি করে হয়? সেগুলো কিন্তু ব্যবস্থা হচ্ছে না তাদের বিরুদ্ধে। কে বলছে? কে হবে? কোনো উদ্যোগ নেই। কি রাতারাতি হয়ে আমাদেরকে ডিম থেরাপি কাকে দিচ্ছ ভাই? এক সেকেন্ড, আমি কালকে কিন্তু এবিপি আনন্দে এসে বলেছি যে এই ডিম থেরাপি যারা করছেন, একজন মানুষের খাবার কেড়ে নিচ্ছেন। আপনারা প্লিজ ডিম ছুঁড়বেন না, অন্য কিছু ছুঁড়ুন। ডিম অন্য কিছু ছুঁড়বেন না। ইট ফিট ছুঁড়লে আপনার আপত্তি নেই? না, আপনি ইট ছুঁড়বে কেন? ফুলও ছুড়ুক না, কি আছে? ইট কেন ছুঁড়বে? এখন তো কথা হচ্ছে সুমন, দেখো এখন
কে যাবে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, এখন তো সবাই ওই কথা তৃণমূলের বলছে, আমার ঘরের চাবিটা ভাঙো, আমাকে নিয়ে চলো, বের করে চলো, আমি যে পথ চিনি না, আমার হাত ধরে তুমি নিয়ে চলো। একদম, আমি মানছি, কিন্তু আপনাদের ঘরে কি লুকিয়ে রেখেছেন যে সবাই একেবারে লাইন দিচ্ছে ঘরের বাইরে, এ তো দরজা জানলে ভেঙে ঢুকে পড়ছে। এটা তো পশ্চিমবাংলার রাজনীতি, এটা পশ্চিমবাংলার রাজনীতি। তুমি যদি দেখো যে যখন তৃণমূল 2011 সালে এলো, তখন সবাই উন্নয়নের শরিক হওয়ার জন্য লাইন লাগালো তৃণমূলে যাওয়ার জন্য। এটা তো পশ্চিমবাংলার রাজনীতি। যখন বামেরা এলো, সবাই ওই বামেদের দিকে তাড়াতাড়ি করতে চললো। ঠিক তেমনি ভাবে নিচু তলায়, কার্যত কাউকেই নেয়নি, মানে একেবারে। আপনি উদাহরণ দিন যে কংগ্রেসের নেতৃত্বস্থানীয় বা মাঝারি নেতৃত্ব বামফ্রন্টে এসছে, এসে বামফ্রন্টে মন্ত্রী হয়েছে, একটা উদাহরণ। রাজ্যসভার একটা এমপির জন্য কিরণময় নন্দ সমেত জনতা পার্টির একটা অংশকে সিপিএম ভাঙিয়েছিল, কেউ অস্বীকার করতে পারে? ভাঙিয়েছিল। দেখুন, সোজা কথা, গঙ্গা পাড়ের ভাঙন যমুনা পাড়ে পৌঁছলো, সে তো হলো, রাজনীতিতে সবই সম্ভব, কিন্তু বিষয়টা তো অন্য জায়গায়। দিল্লির ভূগোলটা যদি আপনারা দেখেন, তাহলে সোমবারের এই নাটকীয় ভোল বদলে আপনার তাক লাগতে বাধ্য। ভাবুন, যে কনস্টিটিউশন ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিজোটের বৈঠক করছেন, ঠিক সেই সময় ওই কনস্টিটিউশন ক্লাব থেকে 1 কিলোমিটারের মধ্যে ভূপেন্দ্র যাদবের মতিলাল নেহেরু মার্গের বাড়িতে সশরীরে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার সংসদীয় দলটাকে, মানে তৃণমূলের সংসদীয় দলটাকে ভেঙে চুরমার করে দিলেন, এবং সাংসদদের একজন গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন না। এর একটাই অর্থ, পুরসভা থেকে বিধানসভা থেকে লোকসভা, রাজ্যসভা, সর্বস্তরে নেতৃত্বে মমতা অভিষেককে আর তারা মানতে চাইছেন না। গুটি কয়েক, হাতে গোনা, করে গোনা যায় এরম কয়েকজন ছাড়া। কৃষাণু মিত্র কি বলবেন? দেখো, প্রথম কথা বলে রাখি যে রাজনৈতিক অবস্থান বদল, এটা আমার মনে হয় এটা নিজের ব্যক্তিগত ব্যাপার, এবং সকল দল বা সকল ব্যক্তির সে অধিকার আছে, এবং সে বিভিন্ন সময় সেটা সে এক্সার্ট করে। মানুষও একসময় একজনকে ভোট দেয়, পরবর্তীকালে সে বিচার করে অন্যদিকে ভোট দিতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে নীতি নৈতিকতার দিক থেকে মাপকাঠিটা তখন শুরু হয় যে আমি কোন সিম্বলে, কার আশীর্বাদ ধন্য হয়ে, কার প্রতিনিধি হয়ে মানুষের আশীর্বাদ নিলাম, এবং তারপরে সুইচ ওভার করাটা। এখন তুমি অনেকগুলো কথা অনেকেও বলেছে, আমার মনে পড়ে যাচ্ছে, তুমি যেহেতু ওই টস করার কথা বললে যে বিজেপির দুদিকে, আমার 16 ওই কয়েনটার কথা মনে পড়ে গেল। দুদিকেই হেড থাকতো, যেটা পরে জানা গেল, সিনেমা চলাকালীন মনে হতো বারবার হেড পড়ছে। তো বিজেপি ওই জিনিসটা করছে। আমরা 4 তারিখের পর থেকে দেখছিলাম, 7 তারিখ পরিষ্কার হয়ে গেছিল যে এসব যে তথাকথিত বিদ্রোহের কথা বলা হচ্ছে, এর পেছন থেকে কলকাঠিটা বিজেপি নাড়ছে। তুমি বলতেই পারো, আমি বলতেই পারে, আমি বলছি বিজেপি কলকাঠি নাড়ছে। আজকে তো সেটা জলের মতো পরিষ্কার হয়ে গেল যে এর পেছনে বিজেপি ছাড়া কেউ না। আমাদের মধ্যে কোনো সংশয় ছিল না, ওনারাই পরিষ্কার করলেন, কোনো দ্বিধা রাখলেন না, একদম উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী এবং ভূপেন্দ্র যাদবের ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে সর্বগ্রাসী তুমি বললে যে সব আমার হতে হবে, সব বিরোধী শূন্য করতে হবে, বা বিরোধীদের আমি বলে রাখি, আমাদের দল মানে সরকার গঠন হওয়ার আগে 2002 সালে গুজরাটে একটা প্রকল্প চালু হয়েছিল, তার নাম হচ্ছে সমরস গ্রাম যোজনা। সমরস গ্রাম হচ্ছে বিরোধী শূন্য পঞ্চায়েত করতে পারলে সরকার তার জন্য এক্সট্রা টাকা ব্যয় করবে সরকারি কোষাগার থেকে, তাতে সরকারি যোজনা একটা। তো গুজরাটে দীর্ঘদিনে কাজ সরকার, বিরোধী শূন্য হলে কাদের লাভ কাদের লোকসান, এটা জলের মতো পরিষ্কার। তুমি দেখে নাও 2001-2 সালে সমরস গ্রাম যোজনা। এইটা থেকে ইন্সপায়ার্ড হয়েই কি বারবার পুরো ভোট এবং ভোটে তৃণমূলের নেতারা অন ক্যামেরা বললেন যে বিরোধী শূন্য করলে অনুদানের টাকা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এটা তৃণমূল যেটা বলেছিল সেটা কি গুজরাট থেকে ইন্সপায়ার্ড হতে পারে? আমাদের যিনি বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী, উনিও এই জিনিসটা অনেকবার, উনি যখন আমাদের দলে ছিলেন, তা ব্যাপারটা হচ্ছে যে যদি তৃণমূলের 15 বছরের খতিয়ান হয়, তাহলে এই 15 বছরের একটা সিংহাংশ, শুধু দলের কথা বলছি না, প্রশাসনের কথা বলছি, তৃণমূল প্রশাসনের যারা ওতপ্রোত অঙ্গ থেকেছেন, তারা কি যদি মনে হয় এটা খারাপ, 15 বছরটাই খারাপ, তাহলে 15 বছরের একটা দীর্ঘ সময় যারা লেজিসলেটিভ পার্টিতে, পার্লামেন্টারি পার্টিতে, এমনকি সরকারের ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন, মানে ভালো পজিশনে ছিলেন, ক্ষমতা এনজয় করেছেন বা ক্ষমতাশালী ছিলেন, তো তাদেরও সেই দায়টা বর্তায়। বিদ্রোহের আগুনে ছাড়খাড় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। বিধানসভা থেকে লোকসভা,
কালীঘাটের বাড়িতে বসে চারদিক থেকে প্রতি মুহূর্তে চিন্তার খবর পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বাড়িতে মিটিং করেছিলেন টিএমসির লোকসভার 14 জন বিদ্রোহী সাংসদরা। সেদিন টিএমসি প্রশ্ন করেছিল কোথায় আছে নম্বর, 19 জন অন্তত লাগবে 2/3 জন্য। সেই 19 জনের সই আজকে প্রকাশে চলে এলো এবং জানা গেল কারা কারা সেটাতে সই করেছিলেন। 14 জন তো সেদিন উপস্থিত ছিলেন, তারপরে আরো 5টা নাম যুক্ত হয়েছে যেটা সইতে দেখা যাচ্ছে, যার মধ্যে সাইনি ঘোষ রয়েছেন, মালা রয় রয়েছেন, ইউসুফ পাঠান রয়েছেন, রচনা ব্যানার্জি রয়েছেন এবং রয়েছে নাম মিতালি বাগের। এবং 19টাই নয়, আজকে জগদীশ বাসুনিয়া দাবি করলেন যে তাদের কাছে রয়েছে 20 জনের সাংসদের নাম এই মুহূর্তে এবং তারা এই নম্বর আরো বাড়বে এবং সেই নম্বরটা গিয়ে ঠেকবে 23-এ এবং তারপর তারা স্পিকারের কাছে যাবেন এবং তারা দাবি করবেন যে তাদেরকে পৃথক ব্লক তৈরি করে দেওয়া হোক এবং এই বিকল্পও রয়েছে যে তারাই আসল তৃণমূল, সেটাও তারা স্পিকারকে বলবেন। সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, বেজে উঠল কি সময়ের ঘড়ি, এসো তবে আজ বিদ্রোহ করি। প্রসঙ্গ, প্রেক্ষিত, আবহ, বিষয়বস্তু সম্পূর্ণ ভিন্ন হলেও আজ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের বিউগল বেজে উঠেছে তা কালীঘাট নেতৃত্বের কাছে অশনি সংকেত। আমরা চাইছিলাম অভিষেককে বাদ দিয়ে অন্ততপক্ষে একটা নতুন করে ভাবা হোক, কিন্তু দিদি সেটাই অনড়, দিদি সেটা মানতেই চাইছেন না। সংসদে যখন দফারফা তৃণমূল, তখন বিধানসভাতেও তৃণমূলের ভাঙন পরিণত হয়েছে ধসে। তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের নেতা এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা। 64 আমি সংখ্যায় স্টিক করছি। কে আসল তৃণমূল, কার কাছেই বা থাকবে দলীয় প্রতীক? এই জল্পনার মধ্যেই সংখ্যার নিরিখে বিধানসভায় এখন দলভারী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের। সংখ্যার প্রমাণ দিতে যে কোনো পরীক্ষার সম্মুখীন হতে রাজি তাঁরা। প্রয়োজনে যদি মনে করেন মাননীয় স্পিকার, ফ্লোর টেস্ট হতে পারে, নো প্রবলেম। আমরাই তো এখানে মূল ফোর্স, 2/3 বেশি বিধায়কের সমর্থন। 3রা জুন ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার দিনেই তৃণমূলের ঘরে ভাঙনের স্পষ্ট ইঙ্গিত মিলেছিল। ওয়াই চ্যানেলে সেদিন উপস্থিত ছিলেন মাত্র 8 জন তৃণমূল বিধায়ক, অথচ একই দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে হাজির ছিলেন 20 জন তৃণমূল বিধায়ক। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল। ভাঙন আটকাতে পারেননি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও। 80 জন বিধায়ক নিয়ে যে তৃণমূলের বিরোধী আসনে বসার কথা ছিল, সেই তৃণমূলও ভেঙে দুটুকরো হয়ে গেল। কিন্তু যে তৃণমূল বিধায়করা এখনো বিদ্রোহী শিবিরে নাম লেখাননি, তারা কারা? আমি এটুকু চ্যালেঞ্জ করেই বলতে পারি, আমাদের লিস্ট মানে বিধানসভার স্পিকারকে দেয়া লিস্ট, সেই লিস্ট সংবাদ মাধ্যমের সঙ্গে শেয়ার করা নিয়ম নেই। আমি সংখ্যা বলেছি, আমি কোনো নামে যাব না। আমাদের সংখ্যা, যে সংখ্যা আমি বলেছিলাম, আমি তাতেই স্টিক করছি আপাতত, বাকিটা পরে দেখা যাবে। মমতা ব্যানার্জির জন্যে আর অভিষেক ব্যানার্জির জন্যে ওদের উদ্দেশ্যে একটাই বলবো যে ওদের 21-এ মানে এরা 21-এর পর থেকে না নিজেকে নিজে মানে ধরাকে সরাজ্ঞান করতেন না, উদ্ধত হয়ে গেছিলেন, বেশি বেশি অহংকারী হয়ে গেছিলেন। শুক্রবার বিধায়ক হিসেবে শপথ নেন ফলতার জয়ী বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা ও চণ্ডীতলার জয়ী তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার। তৃণমূল রাজনীতিতে একদিকে যেমন ভাঙনের প্রশ্ন আসছে, অন্যদিকে কিন্তু অঙ্কগুলোও বারবার করে ভীষণ ইন্টারেস্টিং হয়ে উঠছে, অর্থাৎ আসন সংখ্যার মধ্যে কে কোন দলে। এবং এই প্রথম আমাদের মনে হচ্ছে যে বিধানসভায় হয়তো বিরোধীদের মধ্যে একটা ফ্লোর টেস্ট হতে পারে। অর্থাৎ আমরা সংখ্যাগুণী কখন, যখন দেখা যায় বিভিন্ন দল ভাঙছে, অন্য রাজনৈতিক দলে যোগ দিচ্ছে এবং শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কে ক্ষমতায় আসছেন। কিন্তু বিরোধী দলের মধ্যে কে সংখ্যাগরিষ্ঠ, এই ধরনের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু এর আগে খুব একটা ভারতবর্ষে সৃষ্টি হয়েছে বলে জানা নেই এবং তৃণমূল কংগ্রেস সেখানেও একটা ইতিহাস তৈরি করলো। অর্থাৎ এখন তাদের যে 80 জন মতন বিধায়ক, তার মধ্যে তো 58+2 এই 60 মিলিয়ে ঋতব্রত বাবুর নেতৃত্বে একটা তৃণমূল তৈরি হয়েছে। এখন সেটা কোন তৃণমূল তার বিভিন্ন রকম বিশেষণ তো আমাদের সমাজ মাধ্যমে ঘুরেই বেড়াচ্ছে। সে আলোচনায় না গিয়েও বলা যায় যে 58+2 এই 60-80-র মধ্যে, অর্থাৎ তৃণমূলের মধ্যে 3/4 একটা সংখ্যাগরিষ্ঠতা কিন্তু ঋতব্রত বাবুর নেতৃত্বে লোকজন পেয়েছেন। এখন শোনা যাচ্ছে আরও 4 জন আসছেন। এর মধ্যেই আমরা দেখেছি যে আমাদের কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম মহাশয়, তিনিও গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে মন্তব্য নিষ্প্রয়োজন বলেছেন। অঙ্ক যদি পরিষ্কার থাকে সেক্ষেত্রে অবশ্যই আর কোনো মন্তব্যের প্রয়োজন হয় না। কিন্তু এই যে ঘটনাটি ঘটছে, এই ঘটনাটি
একটি রাজনৈতিক দল শুধু ভেঙে যাওয়া, যেটা তো সকলেই জানতেন, মতাদর্শবিহীন একটি রাজনৈতিক দল, শুধু সিপিএমকে সরানোর জন্য একটি রাজনৈতিক দল, এবং একটা ব্যাপক দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের মধ্যে দিয়ে যে রাজনৈতিক দল দীর্ঘ 15 বছর চলেছে, 1.5 দশকের বেশি সেটা টিকে থাকা শক্ত, সেটা ভেঙে পড়ছে, এই জায়গাটা খুব পরিষ্কার। কিন্তু তার মধ্যেও যে এত আঙ্কিক বিশ্লেষণ আসবে এটা আমরা বুঝতে পারিনি। আর শুধু বিধানসভাই তো নয়, আপনি যদি লোকসভার দিকে নজর রাখেন তাহলে সেখানে দেখবেন যে সেখানেও এই মুহূর্তে 29 জন তৃণমূল সাংসদের মধ্যে 28 জন এখন আছেন সশরীরে, একজন তিনি মারা গেছেন, সেখানে আবার নির্বাচন হবে, তার মধ্যে 19 জন সই করেছেন। সেই সই নিয়েও সমস্যা, কারণ তৃণমূল কংগ্রেসের কেউ কোনো সই করলে সেই সইয়ের পাশে যদি তার আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড এগুলো নিয়ে তিনি সশরীরে উপস্থিত না হন, তাহলে তার সইটাই তার সই কিনা, এই বিষয়টাও আজকে খুব একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়েছে। অর্থাৎ এইখানে তৃণমূল কংগ্রেস যখন কোনো সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিচ্ছে, তখন তাদের পাশে হয়তো হস্তরেখা বিশারদকেও দাঁড় করিয়ে রাখতে হবে, যিনি মিলিয়ে মিলিয়ে দেখবেন যে এই লোকটাই এই লোকটা কিনা। ভারতবর্ষের রাজনীতিতে বিভিন্ন সময় বিভিন্ন বিধানসভায়, লোকসভায় এক দল থেকে অন্য দলে মানুষ যাওয়া গেছে, কিন্তু দেখেছে, কিন্তু এই ধরনের গোলমেলে পরিস্থিতি কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে বা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এর আগে খুব একটা দেখা যায়নি। তো আপাতত যে বিষয়টি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যে এই মুহূর্তে তৃণমূলের কোন ভাগ কোন দিকে যাবে, তার থেকে বড় কথা আপাতত কিন্তু একেবারে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সবচেয়ে কাছে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরা ছাড়া কিন্তু বাকি কেউই তাদের খুব কাছে নেই। এখন অবধি কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্য কথা বলেছেন, এবং শুধুমাত্র কুণাল ঘোষকে দেখা যাচ্ছে যিনি পাবলিক ডোমেইনে আসছেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে যে পুরনো তৃণমূল সেই নিয়ে কথাবার্তা বলছেন। আপাতত আমাদের নজর রাখতে হবে সংখ্যার পরিবর্তন এবং পাটিগণিত এবং রসায়ন মিলিয়ে তৃণমূল কংগ্রেস আগামী দিনে ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। এরই মধ্যে পুরো দুর্নীতি মামলায় মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষকে তৃতীয়বার তলব করল ইডি। আগামী সপ্তাহে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। আপনি 4 দশকেরও বেশি সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাস্তায় রাজনীতি করেছেন। আপনি এমপি হওয়ার আগে অন্তত 22 বছর একেবারে বিরোধী হিসেবে, এবং বিরোধী মানে রাস্তায় আন্দোলন করেছেন কাঁধে কাঁধ মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেখানে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের, আপনারা দুজনেই এই মুহূর্তে দিল্লিতে আছেন, সেখানে আপনি 20 জনকে লিড করছেন, লোকে বলছে সংখ্যাটা নাকি আরও বাড়তে পারে। সেইখানে আপনার সরে যাওয়াটা, আপনার এই বেসিক এনডিএকে সমর্থন এবং তার আগে থেকে দল নিয়ে ক্ষোভ, প্রকাশ্যে ক্ষোভ, একাধিকবার ক্যামেরার সামনে আপনি বলেওছেন, এইটা এই জন্যই বিস্ময়, তার কারণ আপনি তো অন্য কেউ নন যারা 2011 সালের পরে এসছে। এমন কি হলো যাতে ওই 22 বছরের আন্দোলন যার সঙ্গে করলেন আজকে এই মুহূর্তে আর তার সঙ্গে নেই, একেবারে অন্য মেরুতে গিয়ে সমর্থন দিচ্ছেন? কি হলো? আরজিকরের মতন হিংস্র ঘটনা, এরকম অমানবিক ঘটনা আমি আমার জীবনে দেখিনি বা সারা পৃথিবীতে কোথাও ঘটেছে বলে জানি না। আমার তো সারা পৃথিবী ঘোরা আছে, শিক্ষাঙ্গন দেখা আছে এবং আরজিকরে আমার পড়া আছে। একজন ডাক্তার মেয়ে কর্মরত অবস্থায় তার নিজের কাজের জায়গায় নৃশংসভাবে ধর্ষিতা এবং খুন হলেন, আর প্রমাণ লোপাটের জন্য একটা ফ্লোরের দেয়াল ভেঙে দেওয়া হলো। এরকম ঘটনা কিন্তু সচরাচর পৃথিবীর ইতিহাসে নেই। এটা বলতে পারেন সবচেয়ে বেশি মানসিক একটা ধাক্কা খাওয়ার জায়গা। এছাড়া বাংলার যে অনুন্নয়ন, বাংলাতে যে শিল্প আসেনি এবং বাংলার থেকে লাখো লাখো শ্রমজীবী মানুষ বাইরের রাজ্যে কাজ করতে বাধ্য হচ্ছেন, এখানে যে শিক্ষা ক্ষেত্রে, নিয়োগ ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে যে অন্যায় হয়েছে, অনৈতিক আচরণ হয়েছে, তার বিরুদ্ধে আস্তে আস্তে করে আমাকে চিন্তা করতে বাধ্য করেছে পরিস্থিতি। আমার মতনই বাকি যে আরো 20 জন রয়েছে আমার সঙ্গে আজকে সই করেছেন, সবাই এটা নিয়ে আলোচনা করত, কিন্তু নির্বাচন সামনে ছিল বলে আমি কিন্তু মুখ খুলিনি। 2026-এ আমি চাইছিলাম এবং আমি বিশ্বাস করতাম যে দল আবার জিতবে, চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জনাদেশ তার বিরুদ্ধে গেছে, দলের বিরুদ্ধে গেছে। বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছেন যে আমাদের মনে যে দুঃখ, বেদনা, ক্ষোভ, অন্যায়ের প্রতি প্রতিবাদ করার যে স্পৃহা, বাংলার মানুষেরও কিন্তু তাই। তাহলে কাকলিদি, উনি যদি আবার বিপুল সমর্থনে বা সংখ্যাগরিষ্ঠ আসন জোগাড় করতে পারতেন, তাহলে আপনারা এই ইস্যুগুলো, যেগুলো আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত, অত্যন্ত জেনুইন ইস্যু এবং মানুষ খুব কষ্ট পাচ্ছেন এবং পেয়েছেন সেই সময়, সেইগুলো নিয়ে সরব হতেন না?
এটা ভুল কথা। মানুষ বড় কাঁদছে, তাই জন্যই মানুষের পাশে এখন থাকা। আগামী দিনে কি হবে সেটা তো আমরা জানি না, কেননা একটা সরকার ক্ষমতায় থাকলে তার পুরোধা হিসেবে মানুষের স্বার্থে যতটা কাজ সুষ্ঠুভাবে করা যায় এবং অর্থনৈতিক দুর্নীতি মধ্যে না জড়িয়ে পড়ে দলটা যদি সামনের দিকে যেত তাহলে একটা অন্য পরিস্থিতি হতো। কিন্তু যে জায়গায় আমরা আজকে দেখতে পাচ্ছি পঞ্চায়েত স্তর থেকে উঠে এসে, কাউন্সিলর স্তর থেকে উঠে এসে অর্থনৈতিক যে অন্যায় তাতে জড়িয়ে পড়েছে, তাতে করে আমি লজ্জিত। দেখুন, আমি ভাবছিলাম পোয়েটিক জাস্টিস আর কাকে বলে। 2011-তে ক্ষমতায় আসার পর সর্বস্তরে জেলা পরিষদ থেকে পুরসভা, বিধানসভা থেকে লোকসভা, দল ভাঙানো কাকে বলে তৃণমূল নজিরবিহীন উদাহরণ আগাগোড়া সৃষ্টি করে গেছে। এমনকি কংগ্রেসের একটি মাত্র ঝালদা পুরসভা, বামেদেরও একটি মাত্র তাহেরপুর পুরসভা, সেগুলো জোর করে কখনো পুলিশ নামিয়ে, কখনো মানুষের মৃত্যু হয়েছে তার জন্য তৃণমূল দখল করেছিল। সাগরদিঘির বাইরন বিশ্বাসকে ভাঙিয়ে নেওয়া তো মিথ হয়ে গেছে। আর ভোটে গোহারা হারার পর সেই মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিজোটের মিটিংয়ে গিয়ে বিরোধী ঐক্যের কথা বলছেন, একের বিরুদ্ধে এক ফর্মুলা নিয়ে কথা বলতে চাইছেন। কিন্তু যথারীতি বৈঠকের আগে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে আলাদা বসেও গেলেন। সে যাই হোক, আজ তো কার্যত মমতা অভিষেকের ঝুলি শূন্য। না আছে প্রচুর বিধায়ক, না আছে প্রচুর সাংসদ, না আছে সরকার, না আছে ক্ষমতা। এহেন দলকে কংগ্রেস কতটা পাত্তা দেবে? আমার পরবর্তী বক্তা কংগ্রেসের সুমন রায়চৌধুরী। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া ব্লকের মিটিংয়ে গেছেন, বসেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধানসভাতে তার সাথীরাও তাকে ছেড়ে চলে গেছে, তার সাংসদরাও তাকে ছেড়ে চলে যাচ্ছেন, সেটা তার ব্যাপার। এটা একটা রাজনৈতিক সৌজন্য। কেউ আমার কাছে এসে থাকলে তাকে এক টেবিলে বসতে দেওয়া, কারণ তিনি তো একজন প্রাক্তন বাংলার মাননীয়া, যিনি কংগ্রেসকে টুকরো টুকরো করেছেন 98 সালের পর থেকে। কিন্তু আবার আরেকটা ডাইমেনশনও আছে। গণতন্ত্রের যে নতুন রূপ ভারতীয় জনতা পার্টি দেখাতে চাইছে, সেই ব্যাপারে বাংলার মানুষকে সাবধান থাকতে হবে। তাই জাতীয় কংগ্রেসের কিন্তু ট্যাগলাইন বিজেপি হটাও দেশ বাঁচাও, এটার থেকে কিন্তু আমরা সরে আসছি। তৃণমূলকে সঙ্গে নিয়ে না নিয়ে। এবার আসি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় এখন একা একজন ব্যক্তি। তিনি গেছেন, অভিষেককে বাদ দিও না, আচ্ছা রাখলাম ভাইপোকে, পিসিআর ভাইপোকে আলাদা করব না। দেখুন, বিজেপি যেভাবে সংবিধানকে ধ্বংস করেছে, রাহুল গান্ধী সারা ভারতবর্ষে যেভাবে লড়াই করছে, এখানে বলতো না তৃণমূলের মুখপাত্ররা, সেই বিজেপির ঘোড়া টকবক টকবক করে ভারতবর্ষে ঘোরে, বাংলায় এসে থেমে যায়। অশ্বমেধের ঘোড়াকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দেন। যাই হোক, এসব কথা উনি বলিয়েছেন এবং বলেছেন। উনি দিল্লি গেছেন, বসেছেন, পাশে থেকেছেন, অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে স্বভাবসুলভভাবে আলাদা মিটিংও করেছেন। আমাদের কোনো, বিশ্বাস করুন, মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা, জাতীয় কংগ্রেসের মাথা ব্যথা সংবিধানকে রক্ষা করা। তার জন্য রাহুল গান্ধী লড়াই করছেন। কিন্তু এর আগে যখন আপ ইন্ডিজোটে খুব বেশি রকম করে আছে, তখন তোমরাই অভিযোগ তুলেছো যে জোটের মধ্যে জোট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো অখিলেশ, কখনো আপকে সঙ্গে নিয়ে কংগ্রেস বিরোধী একটা জোট গঠন করছেন, তোমরাই বলেছো। আমরা তো বলেছি, যেটা করেছিল সেটা বলেছি। এখন ওনাকে নিয়ে কিছুই বলছি না, কারণ ওনার তো কিছুই নেই। না ওনার বিধানসভা আছে, না ওনার সাংসদরা গিয়ে পার্টি করছে, বিজেপির সাংসদ ক্যাবিনেট মন্ত্রীদের বাড়িতে ডিনার করছে, উনি একা ভাইপোকে নিয়ে ঘুরছেন। ওনাকে নিয়ে আলোচনা করার কোনো জায়গা নেই। দেখুন, ইংরেজিতে একটা কথা আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আজকে 98 সালে উনি কংগ্রেসকে ভাঙলেন। দিনের পর দিন কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিদের উনি ভাঙিয়েছেন, পুলিশ দিয়ে হুমকি দিয়েছেন। আপনার মনে আছে সুমনদা, আমি প্রতিবাদ করেছিলাম 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে 8 জন কংগ্রেস কর্মীকে এই তৃণমূলী গুন্ডারা খুন করেছিল। সেই ফুলচাঁদ শেখদের ভুলতে পারি না। তপন কান্দুকে খুন করা হলো, সেই শোকে তার স্ত্রী পূর্ণিমা কান্দু মৃত্যুবরণ করলো। মিঠুন কান্দুকে ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসে নিয়ে চলে গেল। কারা অপারেট করতো পুলিশ প্রশাসন। রাজনীতিকে রাজনীতির মতন করতে হবে। কংগ্রেস একটা পচা ডোবা, ওই দেখুন পচা ডোবায় ডুবকি মারতে আবার দিল্লি চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেট হিসেবে যাদের ধরা হতো, তার সদস্য চিরকাল ববি হাকিম, প্রায় বাড়ির সদস্য, তার থেকেও হয়তো কোনো ক্ষেত্রে বেশি।
কাউন্সিলর হওয়ারও অনেক আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করছেন। সেই ববি হাকিম আজ বিরোধী দলনেতার ঘরে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন। ইঙ্গিতটা অত্যন্ত স্পষ্ট, তাকে বলতে হবে না, ইঙ্গিত স্পষ্ট। আবার উল্টো দিকে যাদের হাতে করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার কাছাকাছি এনেছেন, নেতা কিংবা নেত্রী বানিয়েছেন, এই জুন মালিয়া বলুন, শতাব্দী রায় বলুন, প্রসূন ব্যানার্জি বলুন, দেব, তারা স্পষ্টতই একেবারে অন্য শিবিরে আছেন। আজকে একেবারে এই 20 জনের উপস্থিতি এবং চিঠিতে স্পষ্ট হয়ে গেছে। এর কারণ কি সত্যিই শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়, নাকি এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়েরও কারণ? একই সঙ্গে দুজনে কারণ, নাকি আসল কারণ অন্য কিছু? সৌমাদা কি বলে? শুনবো, এই কারণ তো এক্স্যাক্টলি বলা খুব শক্ত, তবে এতবার করে যে প্রাক্তন শব্দ আসছে না, মানে সারা কলকাতার সমস্ত প্রেমিক পুরুষের বুক চিনচিন করছে। আমার তো বারবার মনে পড়ছে, শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমাদের গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারাসুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। তো যাই হোক, এই প্রাক্তন, এই পুরনো কথাবার্তা, পুরনো ভাবনা, দল ছেড়ে চলে যাওয়া, কে কার কাছে ছিলেন, দূরে সরে যাচ্ছেন, এর মধ্যে কিন্তু আমার বারবার করে একটা জিনিস মনে পড়ছে যে 1977 ইন্দিরা গান্ধী হারলেন, তারপরের গল্প শুনেছি, ইন্দিরা গান্ধীর পাশে কেউ নেই, প্রণব মুখার্জি দিল্লিতে, তখন ইন্দিরা গান্ধী আর প্রণব মুখার্জি অনেকটা পিসি ভাইপোও বলতে পারেন, তারা ঘুরে বেড়াচ্ছেন সারা ভারতে, এবং সেখান থেকে ইন্দিরা গান্ধীর উত্থান। কারণ সেই রাজনীতির মধ্যে একটা আভিজাত্য ছিল, সেই রাজনীতির মধ্যে একটা মতাদর্শ ছিল, সেখান থেকে সেই লড়াইয়ে ফিরে আসা ছিল। বারবার করে প্রশ্ন উঠবে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় সে 98-তে বিজেপির কোনো নেতা বলেন তারাই সৃষ্টি করলেন, তার মূল উদ্দেশ্যটা কোন জায়গায় ছিল? সিপিআইএমকে সরাতে হবে, বহু বছর আছে, যৌক্তিক ব্যাপার। কিন্তু সেখান থেকে আস্তে আস্তে যখন 2008 পঞ্চায়েত, 2009 লোকসভা, 2011, তখন কিন্তু গৌতম দেব প্রচুর ছেঁড়া কাগজ পুড়ে যাওয়া দেখাচ্ছেন। তৃণমূলের জন্ম লগ্ন থেকে দুর্নীতি, এবং এই পরিভাষা হয়ে গেল কুপন কেলেঙ্কারি একেবারেই, এবং এই জায়গাটা কিন্তু বারবার আসবে, যেটা সারা ভারত জুড়ে বিজেপি সম্পর্কে রাজনৈতিক আলোচনায় বিশ্লেষণ করতেই হবে। আজকে বিজেপির সব ভালো পশ্চিমবঙ্গে, এবং সত্যিকারের মানে আজকে যে উন্নয়নের স্বপ্ন আমরা দেখছি, একমাত্র অনুব্রত মণ্ডলের ওই চোখে ঝিলমিল লেগে যাবে ওই গোছের উন্নয়ন রাস্তায় গোটা দাঁড় করিয়ে না দিলে, আমার মনে হয় বিজেপি তার মতাদর্শ নিয়ে, আমি সেটা আসছি, তার মতাদর্শ নিয়ে একটা উন্নয়নের কাজ হয়তো করতে পারে। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতির জায়গা, এবং দীর্ঘ সময়, আপনি তৃণমূল কংগ্রেসের প্রথম রাজত্ব ভাবুন, 2011 থেকে 16, 2016 ভোটের আগেই ভিডিও বেরিয়ে গেল, সে তো বিজেপিরই আকাশ পাতায়, তাই না? এবং ক্ষমতা আসার কদিনের মধ্যে আপনার ত্রিফলা কেলেঙ্কারি দিনের পর দিন শো করেছে। এবং এইখানে যেটা বলতে হবে যে সব কিছুর জন্য অভিষেক বাবু দায়ী, যত দোস্তার নন্দ ঘোষ, এইভাবে বললে এটা খুব সহজ হয়ে যায়। হ্যাঁ, অভিষেক বাবুর রাজনৈতিক সেভাবে কোনো পরিপক্কতা ছিল না, তিনি দলে এসছেন, একটা কোম্পানি, অনেক বড় বড় কোম্পানিতে বয়স্ক লোকরা তাদের ছেলে মেয়েদের সিইও টিও করে আনেন, পিসি ভাইপোর মতনই ভাইপোদের আনেন, ভাইজিকে আনেন, এবং টোটাল ক্যাওস হয় তারপর কোম্পানিতে। সেই ক্যাওসে একটা জায়গা তৈরি হয়েছে। বিধানসভা, লোকসভা থেকে রাজ্যসভা, তৃণমূলে এখন শুধুই ভাঙন, শুধুই বিদ্রোহ, গনগনে লাভার মতো বেরিয়ে আসছে ক্ষোভ। আর তৃণমূল নেতাদের অধিকাংশেরই ক্ষোভের নিশানা একজনই, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার পুরনো ঘটনার প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের অনুগত অনুব্রত মণ্ডল। এমনকি সম্মান না পেলে তিনিও রাজনীতি ছেড়ে দেবার হুঁশিয়ারি দিয়েছেন। সম্মান পেলে দল করব, সম্মান না পেলে দল করব না। রাজনীতিতে প্রথম এসেছিল তো, তখন ইলামবাজার এলাকাটা খুব একটা ভালো ছিল না। মুকুল্লাই বললো তুই একটু অভিষেককে এগিয়ে যা। হ্যাঁ, আমি কিন্তু মুকুল্লাইয়ের কথায় ওই জায়গাটা, রাস্তা ফাস্তা তো গ্রামের রাস্তা, বুঝতেই পারছেন, আমি একটু এগিয়ে গিয়েছিলাম। তো ও নেমে আমাকে বলেছিল, তুমি রাজনীতির কী বোঝো? ওকে দেখে তো আমি রাজনীতি করি না, আমি তো মমতা ব্যানার্জিকে দেখে রাজনীতি করি। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পরই অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের একাধিক নেতা। His misbehavior has destroyed everything. বিপর্যয়ের দায় নিশ্চয়ই মমতাদি এবং নিশ্চয়ই অভিষেকের, কারণ তাদের দুজনের উপরে দলটা চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনের সং আছে, গঠন নেই। এটা ভুল বলছি, সেটা হচ্ছে ওর লাইফস্টাইলটা। ও যেভাবে দলে যেভাবে ও জীবনযাত্রা তৈরি করেছে, সেটা চোখে লাগার মতন। এই আবহে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক অনুগত অনুব্রত মণ্ডলও। সেই সঙ্গে আইপ্যাকের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিলেন বীরভূমের একদা দাপুটে এই তৃণমূল নেতা। আইপ্যাক তো দলটাকে শেষ করলো, দুনিয়ার জায়গা থেকে টাকা তুলে নিয়ে গেল, আর আলফাল দলের লোকগুলোকে বসিয়ে দিয়ে গেল,
তারা দলের ভাবমূর্তি নষ্ট করলো, টাকা পয়সা তুললো, সব কিছুই করলো। 100 পেরোবে না, শতাব্দী রায়ের সঙ্গে কথা হয়ে গেছিলো, ভোটের আগে বলে দিয়েছিলাম। ও বলেছিল হ্যাঁ যেভাবে চলছে 100 পেরোবে না। আইপ্যাক দলের 12টা বাজিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি আন্দোলন করে উঠে এসছে, তো মমতা ব্যানার্জি ভুল কাজ করবে কেন? ভোটে ভরাডুবির পর থেকেই দলের অন্দরে লাগাতার প্রশ্নের মুখে পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্ব। সেই ধারা চলছে এখনো। যে পদ্ধতিতে আজকে দল পরিচালনা করছিলেন আইপ্যাক নামক সংস্থাকে দিয়ে, তার বিরুদ্ধে আমাদের নিশ্চয়ই কিছু ক্ষোভ ছিল আলাদা করে, এবং আমরা চাইছিলাম যে অভিষেককে বাদ দিয়ে অন্ততপক্ষে একটা নতুন করে ভাবনার ভাবা হোক, কিন্তু দিদি সেটাই অনড়। দিদি সেটা মানতেই চাইছেন না। এক ধাপ এগিয়ে তৃণমূলের বিদ্রোহী সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়া তো দলের ভরাডুবির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ স্নেহকেই দায়ী করেছেন। মুহূর্তে অভিষেককে বাদ দেওয়ার মতো ক্ষমতা দিদির নেই, কারণ অভিষেকের এই আপাত্ত স্নেহে দিদি দলটাকে এই জায়গায় আজকে শেষ করে দেওয়ার জায়গায় নিয়ে গেছেন। দলটা একটা জুনিয়র সেলের কাছে এইভাবে দেওয়া, এটা দিদির ঠিক হয়নি। জেলা সভাপতি থেকে শুরু করে জেলার বিভিন্ন গণসংগঠনের সভাপতি, বিভিন্ন জনপ্রতিনিধি ঠিক করার ক্ষেত্রে গোটাটাই আইপ্যাক এবং অভিষেক ব্যানার্জির অফিস করত। এই ক্ষেত্রে দিদিকে অন্ধকারে রেখেও করা হতো, দিদি অনেক সময় জানতেনই না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই ভরাডুবির মূল কারণ যে টোটালটাই ক্যামাক স্ট্রিট থেকে পরিচালিত হতো এবং ক্যামাক স্ট্রিটের ইচ্ছা মন অনুসারে এই কাজগুলো হতো। 24 ঘন্টা আগে কার্যত একই সুর শোনা গেছিল তৃণমূলের বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সংকটেও লড়াই চালিয়ে গিয়েছেন। তিনি অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আচরণে আহত হয়ে তার মামলা থেকে সরতে বাধ্য হয়েছেন। His misbehavior has destroyed everything. Everything he says thinks that he is a king. Even in the bad days. When in the bad days I am standing for the party, standing behind Mamata Banerjee. Now Didi decides what should be done. Mamata Di has to decide first. Mamata Di has to first decide that yes, she cannot move the party without Abhishek, then I will not be there. কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে 4টে কটু কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে ছোট থেকে মানুষ করেছে, আমায় বড় হতে দেখেছে। এই দিন সরব হয়েছেন তৃণমূল সাংসদ খলিলুর রহমানও। আজকে একটা সই বেরিয়েছে, আপনারও সই আছে, আপনি কি সই করেছেন? হ্যাঁ করেছি। আমরাকে মেনে নিতে হবে যে সবটা পরিবর্তনশীল। ভালো ইস্যুতে এনডিওকে সমর্থনও করতে পারে। ইয়েস, যদি দেখা যায় যে বাংলার উন্নয়ন হবে, জঙ্গিপুর লোকসভার উন্নয়ন হবে, দেশের সার্বভৌমত্বকে রক্ষার স্বার্থে যদি সমর্থন প্রয়োজন হয় তো নিশ্চয় করব। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, জানতে পারছি যে নেত্রী কোনো একটা জায়গায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে চান। আমি খলিলুর রহমান, আমাকে পার্টি যেমন জঙ্গিপুর থেকে আমাকে নির্বাচিত করেছে, জঙ্গিপুরের মানুষ নির্বাচিত করেছে, তো আমি তার রিজাইন দিতে প্রস্তুত। দিদি এখান থেকে দাঁড়াক। ঘটনাচক্রে 3 বন্দ্যোপাধ্যায়ের মধ্যেকার বিষয়ে আমি চতুর্থ বন্দ্যোপাধ্যায়। এখানে কার্যত শ্যাম রাখি না কুল্লা কি অবস্থা হতে পারতো, কিন্তু সত্যি কথা দলের কথা যেহেতু বলতে এসেছি, আমি একটাই কথা বলতে পারি, কল্যাণদা আমাদের প্রফেশনে অত্যন্ত সিনিয়র একজন অ্যাডভোকেট এবং দলের অত্যন্ত পুরনো বহুদিনকার, মানে তার দেখানো পথেই বহু মানুষ তৃণমূল কংগ্রেসে তারা রাজনীতি করেছেন। আমি এটা আশা করতে পারি যে আজকে যে মান অভিমান আবেগের কারণে কিছু কথাবার্তা কল্যাণদা বলেছেন, আশা করতে পারি আগামী দিনে এই জিনিসটা থাকবে না, এটা মিটমাটটা হয়ে যাবে। কিন্তু এটা অনেকবার মান অভিমান নয়, বলছেন এই নির্বাচনী ভরাডুবির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী, তার জন্য চোর শুনছি, মানে এটা এরম নয় যে মান অভিমান খুব হালকা কথা হয়ে গেল। এটাও তো ঘটনা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন সোনারপুরে গিয়ে বিজেপির আক্রমণের মুখে পড়তে হয়েছিল, পরদিন কল্যাণদাই কিন্তু এবং যখন সিআইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের উঠোনে পৌঁছে গেল, তখন ফ্লাইট সোজা এয়ারপোর্ট থেকে ডিরেক্ট ওখানে এসে তিনি রোখার চেষ্টা করেছেন। সেই কারণেই আমি আপনাকে বলছি যে আমার ধারণা কল্যাণদা আজকে আবেগের কারণে যাই রাগের কথা বলে থাকুন না কেন, এই মুহূর্তে যদি পুনরায়
কোনো রকম অভিষেক বন্দ্যোপাধ্যায় হন, মমতা বন্দ্যোপাধ্যায় হন বা দলের ওপর কোনো আক্রমণ নেমে আসে, তিনি আবার তার ভূমিকা দিয়ে অবতীর্ণ হবেন, সেখানে তার কোনো রকম আজকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য মামলা আজকেও অ্যাপিয়ার করেছেন। আমরা বলছি না, মানে সশরীরে গিয়ে লড়ে নেওয়ার যে ব্যাপারটা, আমার ধারণা এক্ষুনিও যদি কোনো ঘটনা ঘটে কল্যাণদা সর্বাগ্রে গিয়ে সামনে থেকে কিন্তু তাদের নেতৃত্ব দেবেন। দ্বিতীয় কথা বলি, দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলছেন বা বাকিরা যা বলছেন, আজকে ব্যাপারটা দাঁড়িয়ে গেছে যে সব ব্যাটাকে ছেড়ে বেড়ে ব্যাটাকে ধর। মানে যেহেতু ফলাফল খারাপ হয়েছে, যদিও সেই ফলাফল খারাপের নিয়ে আমার একটা আলাদা বক্তব্য আছে, আপনি জানেন, কিন্তু তা সত্ত্বেও এই যে সবাই মিলে একজন ব্যক্তিকে যে চেপে ধরছে, এটা কি খুব ঠিক হচ্ছে? মানে আমি একটু ভেবে দেখতে অনুরোধ করব যে সবার সব ঠিক, একমাত্র ওই একটা ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দাও, এবং চাপিয়ে দেওয়া মাত্র আমরা সব একদম মানে আমাদের আর কোনো দায় রইল না। কোথাও গিয়ে কি মনে হয় এটা একটা অন্যায় করা হচ্ছে? আমি যদি ধরে নিই যে হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে সব দায়িত্ব নিয়ে কাজ করেছিলেন, 21 সালেও তিনি করেছিলেন। আপনি খেয়াল থাকবে 2019 সালে যখন লোকসভায় রেজাল্ট খারাপ হয়, 21 সালের মাঝের যে 2 বছর 1.5 বছর সময়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে আইপ্যাককে আনা, প্রশান্ত কিশোরকে আনা, বাকি কাজকর্ম অনেকাংশেই তিনি দায়িত্ব নিয়ে করেছিলেন। এবং এই ফলাফলের পর যখন বিজেপি প্রায় নিশ্চিত যে তারা 200 আসন পাচ্ছে, তারপর কিন্তু এই সিনিয়র নেতারাই তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। আজকে যেহেতু, তাহলে কি বলছো, এখন যারা সমালোচনা করছেন তারা অকৃতজ্ঞ? আমি তাদের সমালোচনাটাকে ছোটও করছি না, আমি তাদেরকে অকৃতজ্ঞ বলছি না। এখন তো আয়দারের প্রশ্নে চলে গেছে। আমি সেই জায়গাটাই বলছি, আমার একটাই পয়েন্ট, আমাদের রাখুন নয় অভিষেককে রাখুন। এই যে সবাই মিলে একজনকে আক্রমণ করাটা, এটা কোথাও গিয়ে আমার মতে অন্যায় হচ্ছে। যদি দায় স্বীকার করতে হয় প্রত্যেকের করা উচিত। আমি অত্যন্ত ক্ষুদ্র ব্যক্তি, আমি দায় স্বীকার করতে হলে আমাকেও করতে হবে, কিন্তু আমি কখনোই এটা দিস ইজি ওয়ে আউট। মানে একা হচ্ছে, তুমি বলছো যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করা উচিত। যদি সার্বিকভাবে বলবো, দেখুন একটা দলের যদি ফলাফল খারাপ হয়, তাহলে দায় কি কম বেশি করে সবার নয়। একজনকে সিঙ্গেল আউট করা, তাকে সিঙ্গেল আউট করে সবকিছু তার ঘাড়ে চাপিয়ে দেওয়াটা অনেক ইজি ওয়ে আউট হয়ে যাচ্ছে। যে 21-এর কৃতিত্বতা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, তাহলে 26-এর পরাজয়ের ভরাডুবির দায়িত্বটাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয়তো ওটাও দলের সবার ছিল, এটাও সবার না। 21-এর ক্রেডিটের পর 26-এ হারের পরও তো যখন বয়োজ্যেষ্ঠ নেতারা আসছিলেন, সেখানে উপস্থিত ছিলেন, অভিষেক ব্যানার্জিকে তাদেরকে উঠে দাঁড়িয়ে সম্মান জানানোর কথা বলা হয়েছিল। তো তাহলে অনির্বাণ যেটা বলছেন সেটা কি করে মেনে নেওয়া যাবে? মমতা ব্যানার্জি 294 কেন্দ্রে প্রার্থী, জিতলে ওনার ক্রেডিট, অভিষেক ব্যানার্জির ক্রেডিট 21 সালে হয়েছে। আপনার মনে আছে নজরুলদা, এই বাংলায় একটা নির্বাচনে বিপুল জয়ের পর হোর্ডিং পড়েছিল গোটা রাজ্যে এবং গোটা শহরে, গেম চেঞ্জার, সাদা সেই হোর্ডিং, এই দক্ষিণ কলকাতা ছেয়ে গেছিল। তো আমি যদি বলি যে আমি গেম চেঞ্জার, তাহলে পরাজয় হলেও তার দায়টা আমারই হবে। কিন্তু সেই পরাজয়ের পরও তাকে সম্মান জানাতে বলাতে হচ্ছে, তাহলে তাকে দোষ দেওয়া কেন হবে না? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাঁটুর বয়সী বলেছে। এখন হাঁটুর বয়সী কাকে বলেছে আমি জানি না, ওনার হাঁটু পরে জন্মেছে কিনা সেটাও আমি জানি না। হ্যাঁ, এই যে বলছে আমাকে ওর জন্য চোর চোর শুনতে হয়েছে, এখন খুব গায়ে লেগেছে। আরে তোকে তো মাতাল মাতাল বলেছিল, সেদিন গায়ে লাগেনি। মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। হ্যাঁ, এগুলো শুনুন, সব কিছু হচ্ছে একটা রাস্তা খোঁজা, যে আমাকে একটা কিছু বলতেই হবে, ও আজ না হলে কাল সায়নী যেতে পারে, যে পেছন থেকে যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি গুঁতো মারে না হিট করে কি একটা বলেছিল, ভালো করে শুনতে পাইনি, সে চলে যেতে পারে, ছেড়ে দেবে। আমি বলছি শুনুন, এগুলো হচ্ছে সব একটা ফিকির, রাস্তা খুঁজছে। মামলা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছেড়েছে তো কি হয়েছে, আমাদের আছে, হ্যাঁ আমাদের সেও বন্দ্যোপাধ্যায় আছে, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, সেও ভালো উকিল, লড়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমি বলছি লাস্ট লাইন অফ, বলছিলেন আপনি কি বলছিলেন, লাইন অফ ডিফেন্স আছে তো? হ্যাঁ, আমি আঘাত করছি না, বলছি মুখপত্র করলি কবে, দল উঠে গেল যাবে, তবে থেকেও দায়িত্ব পেয়েছে বেচারি, কিন্তু লড়ে যাচ্ছে। আমি বলছি দেখুন, এই যে বললেন না আপনি যে বলির পাঁঠা খোঁজা হয়, ঠিকই বলেছে, বলির পাঁঠাই খুঁজছে। আসলে যা বলি হবার জনতা বলি দিয়ে গেছে। আপনি শুনলেন কি মারাত্মক কথা বলছে, দিল্লি থেকে এসছি ডিম মারবো বলে। আগে শুনেছিলাম দিল্লি থেকে এসছি ভোট মারবো বলে, এ বলছে দিল্লি থেকে এসছি ডিম মারবো বলে। মানুষের রাগ, মানুষের যন্ত্রণা, মানুষের ক্ষোভ কোন জায়গায় গিয়ে পৌঁছায়। কিন্তু এই যে আজকে সতীলক্ষ্মী সাজার চেষ্টা করছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মোটেও আপনারা ভুলে যাবেন না, কদিন আগে ছেলের টিকিট পাওয়ার জন্য এই কিন্তু ক্যামাক্সি ডেকেছিল, এরাই ক্যামাক্সি ডেকেছিল।
ভোটে বিপর্যয়ের পর তৃণমূলের একটা বড় অংশের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারো কারো মুখে আবার শোনা যাচ্ছে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা। এই প্রেক্ষাপটে শুক্রবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন তৃণমূলের বহু জনপ্রতিনিধি। এদিন মালদা কলেজ অডিটোরিয়ামে মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর 4 জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী, যেখানে হাজির হন 4 জেলা তৃণমূলের প্রায় সব জনপ্রতিনিধি। উন্নয়ন খুবই ভালো উন্নয়ন হবে, উন্নতি হবে এবং এই বলে আমি দেখতে পাচ্ছি যে ফিউচারটা আমরা বিরোধী হিসাবে মনে হচ্ছে না যে আমরা বিরোধী, মনে হচ্ছে যে আমরাও বিজেপির একটা অঙ্গ হিসাবে, মানে বিজেপির বিধায়ক হিসাবে মনে হচ্ছে। সবাই যখন বলছে নিশ্চয়ই কিছুটা সত্যতা আছে, সবাইকে তো আর অস্বীকার অমূল্যায়ন করা যায় না। আপনার রাজনৈতিক ভবিষ্যৎ কি, কার সঙ্গে থাকছেন? আমি এখনই বলবো না, পথ সময় সিদ্ধান্ত নেবে, সময় সব দেখে। তৃণমূলে আছেন? আমি তো এখন তৃণমূলের এমএলএ, তৃণমূল থেকে জিতেছি, তৃণমূলের অ্যাফিলিয়েশন আছে, পার্টি অ্যাফিলিয়েশন তো তাই আছে। তৃণমূলের সিংহভাগ জনপ্রতিনিধির মুখেই ছিল নতুন সরকারের প্রশংসা। অনারেবল সিএম আমাদেরকে ডেকেছেন, এর জন্য প্রথমেই বলেছি যেটা আমি সাধুবাদ জানাচ্ছি, এটা হওয়া উচিত। প্রত্যেক পাবলিক রিপ্রেজেন্টেটিভ যেন একটা বলার জায়গা পায়, স্পেস থাকে, এটা হওয়া উচিত। আমরা তো এমএলএ ছোটা সা, সিএম স্যার তো বহুত বড় হ্যায়। উনি যেহেতু খুব সহযোগিতার একটা বার্তা দিচ্ছেন, আমাদের যেমন ডেকেছেন, এমনি আমাদের জেলাগুলো এগুলো পিছিয়ে পড়া জেলা, সুতরাং এখানটায় উনি নিশ্চয়ই আমাদের এই ব্যাপারটা যেগুলো আগে হচ্ছিল ডেভেলপমেন্ট, সেগুলো চলুক, আর নতুন যে ডেভেলপমেন্টের প্রোগ্রামগুলো উনিও ভেবেছেন, আমরা তার সঙ্গে শেয়ার করবো সবটা। এদিনের বৈঠকে যোগ দেন রাজ্যের একমাত্র সিপিএম বিধায়ক ডোমকলের মুস্তাফিজুর রহমান। প্রথমত এই সরকারের যে বিরোধীদের এই যে এমএলএ এমপিদেরকে ডাকা প্রশাসনিক বৈঠকে, এটাকে আমি প্রচণ্ডভাবে অ্যাপ্রিসিয়েট করছি এবং সাধুবাদ জানাচ্ছি। যেটা গত 15 বছরে তৃণমূল কংগ্রেসের সরকার এই কালচারটাকে ধ্বংস করে দিয়েছিল আমাদের রাজ্যে, যার ফলে এটা প্রথমত বলছি। আর বাকিটা যে প্রশাসনিক বৈঠক হচ্ছে আমার বিধানসভা এলাকার সহ আমাদের মুর্শিদাবাদ জেলার যেগুলো খুব ভাইটাল সমস্যা আছে, সেগুলোই আমি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবো যে এই দলটা 1 মাসের মধ্যে উঠে যাবে। এবারে উঠবে এই কারণে যে নীতি নৈতিকতাহীন একটা শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক একটা দল থাকতে পারে না, তাই হবে বিধানসভায় লড়াই করতে হবে আমাদেরকে, যারা আছি, আমি আছি। আর বাইরের লড়াইটা আপাতত বামপন্থীরাই করবে, এটাই সামনের ভবিষ্যৎ। সিম্বালে, তৃণমূলের সিম্বালে জিতেছি, তৃণমূলে আছি, কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই? সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। না, নো কমেন্টস। আমি নতুন এমএলএ, আমাকে জনগণ ভোট দিয়ে জিতিয়েছে, জনগণের উন্নয়ন করতে হবে। প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরও। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মুখে অনেক কথা বলেছে, কিন্তু কাজের ক্ষেত্রে অষ্টরম্ভা। বৈঠকে এসেছিলেন ফারাক্কার কংগ্রেস বিধায়ক মোতাব শেখ, তবে বৈঠকে দেখা যায়নি মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীকে। সূত্রের খবর, এদিনের প্রশাসনিক বৈঠকে শামশেরগঞ্জ, বেলডাঙ্গা, মোথাবাড়িতে অতীতে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে যাতে তা আর না ঘটে তা নিয়ে মালদার বৈঠক থেকে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পুলিশ বাহিনীর আধুনিকীকরণ করতে হবে, আধুনিক সরঞ্জাম কিনতে হবে। সূত্রের খবর, এদিনের বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, পরিযায়ী শ্রমিকরা যেখানেই থাকুন না কেন সেখান থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। তিনি আরও বলেন, মানুষের মধ্যে একটা ধারণা আছে অনেক কিছু থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। যাদের স্বাস্থ্যসাথী আছে সেটাই আয়ুষ্মান ভারতে ট্রান্সফার হয়ে যাচ্ছে। আয়ুষ্মান ভারত গোটা ভারতে কাজ করবে। শুভেন্দুদিক উন্নয়নে তাকে মানুষ একটা রায় দিয়েছে, আমরা রায়কে অবিশ্বাস তো করতে পারি না, তাকে বাংলার দায়িত্ব দিয়েছে। ডোমকলের সিপিএম বিধায়কের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আপনার এলাকায় 3,500 উপভোক্তা রয়েছে যারা ভুয়ো নাম নিয়ে সামাজিক প্রকল্পের সুবিধা নিচ্ছে, এদের ছাড়বেন না, আপনাদের সহযোগিতা আশা করছি। লক্ষ্মীর ভাণ্ডার 3,500 অ্যাকাউন্ট, ভুয়ো অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকছে, সেইটা চিফ মিনিস্টারের কাছে রিপোর্ট হচ্ছে। বললো আপনারাই আমাকে দেখিয়ে বললো যে আপনার বিধানসভায় আপনার ব্লকে হয়েছে, এটা আপনাকে লিস্ট দিয়ে দিব আমি, তাই বললো। এইটা উনি বললেন যে এটা এইরকম যাতে সামনের স্কিমগুলোতে এই ধরনের ভুয়া বা এই ধরনের জালিয়াতি যাতে না হয় সেটা দেখতে হবে সবাইকে মিলে। এই অন্নপূর্ণা ভাণ্ডার বা যা যা বেনিফিশিয়ারি স্কিম আছে সেগুলোতে এই কথা বলতে বলতেই উনি ডোমকলের কথাটা বললেন। বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট 635 কোটি টাকা দিয়ে গেছেন। ঝা চকচকে ভেন্যু, চোখ ধাঁধানো আয়োজন, ঢালাও খরচ,
দুদিন ধরে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আসার দাবি। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বলতে গত কয়েক বছরে এটুকুই দেখেছে রাজ্যবাসী। তৎকালীন বিরোধী দল বিজেপি বারবার প্রশ্ন তুলেছে, রাজস্বীয় যোগ্য তো হচ্ছে, কিন্তু শিল্প আসছে কোথায়? এবার রাজ্যে পালাবদল হয়েছে, ক্ষমতায় এসেছে বিজেপি। এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে বিস্ফোরক তথ্য সামনে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমার কাছে লিস্ট রয়েছে, বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট 635 কোটি টাকা দিয়ে গেছেন। 635 কোটি টাকা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজনের নেপথ্যেও বড়সড় আর্থিক দুর্নীতি হয়েছে? এরও তদন্ত হবে। তদন্ত শুধু নয়, মামলা আমরা করব এবং প্রয়োজন হলে মানি লন্ডারিং যারা ইনভেস্টিগেট করে তাকেই হ্যান্ড ওভার করবো। আমরা ছাড়বো না, ছাড়ার জন্য তো মানুষ বসাইনি। পুষ্পাদের হালত তো দেখতেই পাচ্ছেন আপনারা। আমি একেবারেই বলতে পারবো না, এটা সরকারি বিষয়। যেখানে বাংলার শিল্পায়নের লক্ষ্যে কোনো কর্মসূচি হতো, কিন্তু এটা প্রশাসনিক বিষয়, এটা দলের বিষয় নয়। ফলে আমি দলের তরফ থেকে যে বিষয়টা একেবারে জানি না, আমি কোনো মন্তব্য করব না। লক্ষ লক্ষ কোটির বিনিয়োগের প্রস্তাব আসার দাবি, কিন্তু কোন সংস্থা কোথায় লগ্নি করলো, কোথায় কত কর্মসংস্থান এলো, কখনোই জানতে পারেনি রাজ্যবাসী। বাস্তবেও তার কোনো প্রতিফলন আপাতদৃষ্টিতে দেখা যায়নি। আমি বিগত সরকারের মতো মিথ্যাচার আর ফটো সেশন করতে চাই না। আমি এক্ষেত্রে প্রপোজালগুলো খতিয়ে দেখার জন্য শিল্প সচিব বন্দনা যাদবের নেতৃত্বে টিম বানিয়ে দিয়েছি। আশা আশঙ্কা, স্বপ্ন স্বপ্নভঙ্গে সিঙ্গুরে ফের আশার আলো, আশ্বাস বাণী। প্রথমত বলি, টাটাকে এখানে আনবো আমরা। নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে সিঙ্গুর। তো এখন বেশিরভাগ তো পড়ে আছে, তো শিল্প হলেই ভালো হবে। আশায় তো আমরা বুক বাঁধছি, যাতে হয় সকলেই বুক বাঁধছে। ক্যালেন্ডারের পাতা উল্টে চলে গেছে 18টা বছর, কিন্তু শিল্পের শিকে ছেড়েনি সিঙ্গুরের কপালে। কারখানার দেওয়াল কাঠামোকে ঘিরে শিল্পের স্বপ্ন ডানা মেললেও শেষ অব্দি টাটাদের কারখানা গড়ে ওঠেনি হুগলির এই জনপদে। আন্দোলনের জেরে রাজ্য ছাড়তে বাধ্য হয়েছিলেন রতন টাটা, আর মাসলাত হারাতে হয়েছিল শিল্পের স্বপ্ন দেখা বুদ্ধদেব ভট্টাচার্যকে। শেষমেশ আরও একটা পালাবদলের পর কি বদলাবে সিঙ্গুরের ছবিটা? শুক্রবার টাটাদের নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমত বলি, টাটাকে এখানে আনবো আমরা। আমাদের শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব পেয়েছেন রাজ্যের অত্যন্ত সিনিয়র 5 বারের এমএলএ তাপস রায়। শিল্প দপ্তরের টিমও ভালো রয়েছে। ইতিমধ্যে আমার কাছে বহু প্রকল্প এসে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন টাটা ফিরবেই, আমিও বলছি টাটা ফিরবেই, টাটাকে আনা হবেই, টাটা আসবেই। এবং টাটা এখানে এলে ভারতবর্ষের, পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের যারা গুটিয়ে নিয়ে চলে গেছিল 6688, ওরা যাবো করছিল, এবং বিদেশ থেকে খবর নিয়ে বহু শিল্পপতি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা বিনিয়োগ করবেন, লগ্নি করবেন পশ্চিমবাংলায়। পালাবদলের পর আশায় বুক বাঁধছে সিঙ্গুর। অনেক আলাপ আলোচনা, তর্ক বিতর্ক হলো। এবার সিঙ্গুরের মানুষ চান এখানে কারখানা গড়ে উঠুক, আর টাটাদের হাত ধরে সিঙ্গুরে যদি কারখানা হয় তাহলে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। এখন বর্তমান সময়ে আমাদের যে টাটার মাঠটার যে অবস্থা হয়ে আছে, তো এই অবস্থাতে না চাষ হলো না শিল্প হলো। অবশ্যই চাই, আমরা 100% চাইছি ইয়ং জেনারেশনরা যে ওখানে কারখানা হোক, টাটা হোক বা অন্য কোনো কারখানা। সরকারের কাছে আমরা আশাবাদী, এই সরকার আমাদের জন্য কিছু একটা শিল্পের ব্যবস্থা করবে। 2006 সালের 18ই মে সপ্তম বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবার দিনেই রতন টাটাকে পাশে নিয়ে সিঙ্গুরের ছোট গাড়ি ন্যানো তৈরির কারখানার কথা ঘোষণা করেন বুদ্ধদেব ভট্টাচার্য। এরপর 20 জুলাই 2006 জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি হয়। তারপরই আন্দোলন শুরু করেন কৃষকদের একাংশ। 2007 সালে 21 জানুয়ারি সিঙ্গুরে টাটার কারখানা তৈরির কাজ শুরু হয়, আর সেই সময়ই জমি অধিগ্রহণের বিরুদ্ধে শুরু হয় আন্দোলন। সিঙ্গুরের বিডিও অফিসে ধুন্ধুমার,
ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের 26 দিনের অনশন। অনশন মঞ্চে হেভিওয়েট রাজনীতিবিদদের আনাগোনা। 2008-এর 15ই ফেব্রুয়ারি রতন টাটা ঘোষণা করেন ওই বছর অক্টোবরে কারখানা থেকে ন্যানো গাড়ি বের হবে। 2008 সালে সিঙ্গুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অবরুদ্ধ করে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4-5 দিন ধরে রাস্তায় আটকে পড়ে সারি সারি ট্রাক। রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর মধ্যস্থতায় রাজভবনে বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেও তাতে মেলেনি সমাধান সূত্র। শেষমেশ 2008 সালের 3রা অক্টোবর বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পর সিঙ্গুর থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করেন রতন টাটা। I think 2 years ago I once mentioned that if somebody puts a gun to my head, you pull the trigger or you take the gun away, because I will not move my head. I think Mr. Banerjee has pulled the trigger. সিঙ্গুরে আর কারখানাও হয়নি, আগের মতো চাষও হয় না। এবার কি হবে? সিঙ্গুরে যে জমি, সেই জমি সরকারের হাতে এখন নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে বা ওখানকার জমির মালিকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সরষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন। ফাইনালি যে মাছ চাষের চেষ্টা করা হয়েছিল বিগত সরকারের সময়, না মাছ চাষ করতে পারছেন। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট সবকিছু মিশে রয়েছে। ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব এখন আর নেই। এবার মাসনাদে শুভেন্দু অধিকারী। আমাদের জমি এখানে ফসল হবে না, মাটি বিশেষজ্ঞরা বলেছেন। আমরা বিশেষজ্ঞদের কাছে গিয়েছিলাম, বলছি এখন 60-65 বছর এই জমিতে চাষ হবে না, অতএব আমার শিল্প দরকার। সিঙ্গুরবাসীর মুখে কি এবার হাসি ফুটবে? পশ্চিমবাংলায় শিল্পের ব্যবস্থাপনা এবং নতুন নতুন শিল্প স্থাপিত হোক, সিঙ্গুর সহ টাটা সহ, এটা তো ভালো। যখন সিঙ্গুরে টাটাকে তাড়ানো হয় তখন কিন্তু শুভেন্দু অধিকারীও মমতার সঙ্গে, আর তখনকার বিজেপি নেতা রাজনাথ সিং তিনিও মমতার সঙ্গে। আমরা স্বাগত জানাবো পশ্চিমবাংলায় শিল্পায়ন হোক। যারা কৃষক রয়েছেন তারা জমি পেয়েছেন, কিন্তু জমিটা চাষযোগ্য নয়। আমরা চাই শিল্প হোক এবং শিল্পের সাথে সাথে আমাদের যুবকরা, যুবতীরা আমাদের এখানে কাজ পাক। টাটা আসবে বাংলায়, টাটা ফিরবে, এবং সেটা কোথায় হবে সেটা মানে সকলের জন্য একটা চমক থাকুক, এটাই বলবো। একদিকে শিল্পহীন সিঙ্গুরে ফের শিল্পের আশ্বাস, পাশাপাশি পুজোর অনুদান নিয়েও নতুন সরকারের অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই সামান্য সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই, আমার মনে হয় তাদের দেওয়ারও দরকার নেই। 2018 রাজ্যে প্রথম দুর্গাপুজোর অনুদান দেওয়া শুরু করে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুরুতে অঙ্কটা ছিল ক্লাব বা সংগঠন পিছু 10,000 টাকা, সেই অঙ্কটাই ক্রমে বাড়তে থাকে। 2023-এ ছিল 70,000 টাকা, 2024-এ 85,000 টাকা, 2025-এ অর্থাৎ বিধানসভা ভোটের আগের বছর কার্যত কল্পতরু হয়ে যায় তৃণমূল সরকার। এক লাফে পুজো অনুদানের অঙ্ক বাড়িয়ে করা হয় 1,10,000 টাকা। এবার কত? 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজো অনুদান নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর সরকার। আমি নিশ্চয়ই আলাপ আলোচনা করব। আমি একটা কথা শুধু বলবো, ওই সামান্য সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই, আমার মনে হয় তাদের দেওয়ারও দরকার নেই। আর যারা এই অর্থের জন্য পুজো করতে পারেন না বা পারবেন না, তাদের পাশেই সরকার থাকবে। পুজো হবে, আরো বেশি সংখ্যায় হবে। গত বছর 45,000 ক্লাবকে দুর্গাপুজোর অনুদান দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রত্যেক পুজো কমিটিকে 1,10,000 টাকা করে দিতে রাজ্য সরকারের খরচ হয় 495 কোটি টাকা। তবে বেশ কিছু পুজো কমিটি আছে যারা এই অনুদান গ্রহণ করেনি, তার মধ্যে একটি সন্তোষ মিত্র স্কয়ার। যাদের দরকার পড়েও নেই তারাও নিয়েছে, না নিলে আবার পিসিমণি চটে যাবে। অনেকেরই দরকার পড়েনি তবু নিয়েছে, বাধ্য হয়েও নিয়েছে বহু লোকে। অভয়ার সময় যারা নেয়নি তাদের অনেক ক্ষেত্রে পারমিশনেও বাধা হয়েছে। তো আমার ব্যক্তিগত মতামত, এই টাকার প্রয়োজন নেই। ক্লাব ঘরের পেছনে খাট, আলমারি, লকার, ভল্ট
হ্যাঁ, যাদের 5 তারা ক্লাব, আচ্ছা তাদের কি লাগে এই 1 লাখ টাকা? তাদের লাগে না। আবার যাদের পুজোটাই 1 লাখ টাকায় হয় তাদের প্রয়োজন আছে, 1 লাখ টাকার কোনো প্রয়োজন নেই। বহু বড় বড় পুজোরই যা জাঁকজমক আড়ম্বর, তাতে সরকারি অনুদান তাদের লাগে না। তাদের বিশাল বাজেট, টাকার উৎসও অনেক। কিন্তু ছোট ছোট পুজোর উদ্যোক্তারা বলছেন সরকারি অনুদান তাদের প্রয়োজন। যেমন 105 বছরের পুরনো ভবানীপুরের এই পুজো কমিটি। 105 বছর আমাদের পুজো, ভবানীপুর সার্বজনীন ধর্ম প্রসারণী সমিতি মুখার্জি ঘাটের তরফ থেকে এইটা জানাবার চেষ্টা করছি কি ছোট পুজো বলতে গেলে আমাদের পুজোটা খুবই ছোট। আর এই অনুদান যেটা উনি দিচ্ছেন আজকের দিনের মধ্যে, যেটা সরকার দিচ্ছিলেন, সেটা আমাদের জন্য খুবই উপকারিত। এরই মধ্যে ফুটপাত জবরদখল নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফুটপাত দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে, সেই ফুটপাতকে জবরদখল করার অধিকার কারণ নেই। যেখানে সরকারের ভ্যাকেট ল্যান্ড রয়েছে, যেখানে জনগণের প্রয়োজন নেই, সেখানে বৈধ অবৈধ যদি বসে থাকেন মানবিকভাবে দেখব। কলকাতার বড় বড় চওড়া রাস্তা, জনগণকে হাঁটার জন্য ফুটপাত, এটা কারো হাতে দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। হকার ইস্যুতে তার সরকারের অবস্থান স্পষ্ট করেছেন শুভেন্দু অধিকারী। আমি জনগণের প্রতি দায়বদ্ধ। আপনার জনগণের স্বার্থ যেখানে যুক্ত রয়েছে, সেই স্বার্থ সর্বাধিক অগ্রাধিকার পাবে। মুষ্টিমেয় কোনো ব্যক্তি বা গোষ্ঠী তার স্বার্থ আমার কাছে অগ্রাধিকার পাবে না। আমরা মানবিক, যেখানে অচল মার্কেট রয়েছে, উদ্বৃত্ত জায়গা রয়েছে, প্রাথমিকভাবে আপনারা সরে যান। ইউডিএমএ ডিপার্টমেন্ট আস্তে আস্তে আপনাদের জন্য সরকারি স্কিম নিয়ে আসবে। হকারদের জন্য ভারত সরকারের সমদপ্তরের স্কিম রয়েছে। কিন্তু আপনি নিউ মার্কেটের রাস্তাটাই দখল করে নেবেন, মোটরসাইকেলও যেতে পারবে না, রাজাবাজারটা বেহাত হয়ে যাবে, খিদিরপুর মেটিয়াবরুজে আপনি যা খুশি করবেন, এটার জন্য কিন্তু আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবলিক। প্রশংসা সমালোচনার মধ্যেই হকারদের কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।